সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা পাতলা কালো রঙের ফুল হাতা শার্ট আর একটা মাটি কালারের ঢিলা প্যান্ট পরে চলে আসলাম ভার্সিটিতে। আগে থেকে একটা অভিজ্ঞতা ছিল যে ভার্সিটি বা কলেজে প্রথম দিন গেলে নাকি র্যাগিং বা জার্ক দেয়, তাই আমি এগুলো থেকে বাঁচতে সকাল সকাল ভার্সিটিতে চলে আসলাম। এসে সোজা ক্লাসে গেলাম। ক্লাসে বসে বসে স্যারের লেকচারটা শুনছিলাম। এমন সময় কোথা থেকে একটা ছেলে চলে আসলো আমাদের ক্লাসে। এসেই তো সে একটা ছেলেকে তার কলার ধরে টানতে টানতে বাহিরে নিয়ে গেল, আর আমরা ক্লাসের সবাই তা দেখতে লাগলাম। কেউ কিছু বলছে না, এমনকি ক্লাসের স্যারও কিছু বলছে না। এটা দেখে আমার পাশে বসে একটা ছেলেকে বললাম, আচ্ছা, ওই ছেলেটাকে কে আর কোথায় নিয়ে গেল? আর আপনারা সবাই চুপচাপ দেখছেন কেন? কেউ কিছু বলছেন না কেন? আরে ভাই, একটা একটা করে প্রশ্ন করো। এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর আগে দিব? ভাই, আপনি একটা একটা করে উত্তর দেন। ওর নাম রাহি, ওকেই কলেজের ছাত্রলীগের সভাপতি ডেকে নিয়ে গিয়েছে। ও, এই ছেলেকে কেন ডেকে নিয়েছে? মনে হয় আজকে রাহি যে ভুনা বানাবে। কেন ভাই? আরে সে সভাপতি রুমেল ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করেছে তো তাই। ও, তাহলে তো রাহিরও লোকজন আছে। হুম, কিন্তু তারা এখন আর রাহির সাথে নেই, তারা রুমেল ভাইয়ের দলে চলে গেছে। বুঝলাম তাহলে। আচ্ছা, তোমার নাম কি? আমি রাকিব, আর তোমার নাম কি? নীল মেহরাজ। আচ্ছা, এখন কি বাহিরে গিয়ে দেখা যাবে কি হচ্ছে বাহিরে? চলো, সবাই গেছে দেখতে, আমরা থেকে কি করব? কি সবাই গেছে? হুম। পিছনে তাকিয়ে দেখলাম আমি আর রাকিব ছাড়া আর কেউ নেই। তারপর চলে গেলাম মাঠে। মাঠের মধ্যে এখন সেই রকম ভিড়, মনে হচ্ছে মেলা বসেছে। আমি আর রাকিব সেই ভিড়টা ঠেলে চলে গেলাম ভিতরে মূল জায়গায়, যে রাহিকে নিয়ে যাওয়া হয়েছে। গিয়ে দেখলাম একটা ছেলে হকি স্টিক দিয়ে রাহি নামের ছেলেটা সেই লেভেলের ঝাড়ু দিতেছে। তারপর রাহিকে মেরে সভাপতি সহ তার দলের ছেলেগুলো চলে গেল। কেউ রাহিকে ধরছে না। রাকিব রাহিকে তো সেই মারা মারলো, রক্ত পড়তেছে। এখনই হাসপাতালে নিতে হবে। ভাই, তুমি কলেজে নতুন তাই না? হুম, টিসি নিয়ে এসে গতকাল ভর্তি হয়েছি। তাইলে বেশি কথা না বলে চলো এখান থেকে। আরে, রাহির কি হবে? তারপরে এমনি দেখতে পাবে, এখন চলো এখান থেকে। আরে, রাকিব আমাকে বলতে না দিয়ে হাত ধরে টেনে ক্লাসের ভিতরে নিয়ে আসলো। আমি তাকে বলতে শুরু করলাম, আচ্ছা, এই রাহি আর রুবেল ভাইয়ের মধ্যে কে ভালো? এদের মধ্যে কেউ ভালো না। আজকে সুযোগ পেয়ে রুমেল ভাই রাহিকে মারলো, আবার একদিন সুযোগ পেলে রাহি রুমেল ভাইকে মারবে। ও, বুঝলাম। আজকে আর ক্লাস হবে না, চলো বাসার দিকে যাই। আরে, কেন ক্লাস হবে না? এত কিছু হলো, তা দেখে কে আর ক্লাস করবে, আর কেই বা ক্লাস নিবে? ও, বুঝছি। আচ্ছা, মারামারির সময় দেখলাম প্রিন্সিপাল স্যারও সেখানে ছিল, কিন্তু সে কিছু বললো না কেন? আরে ভাই, তুমি কয়েকদিন ক্লাস করো, তারপর সব বুঝতে পারবে। ওকে। তারপর রাকিব ওর বাসার দিকে চলে গেল, আর আমিও আমার বাসার দিকে চলে আসতে লাগলাম। আস্তে আস্তে পরিচয়টা দিয়েই দেই। আমি হলাম নীল মেহরাজ, বাসা বগুড়া। এবার অনার্স দ্বিতীয়তে ভর্তি হলাম। আগের ভার্সিটি হতে টিসি নিয়ে এই ভার্সিটিতে। পরিচয় দিতে দিতে বাসায় এসে পৌঁছাইলাম। তারপর হালকাকে ফোনটা বের করে বসলাম একটা চেয়ারে। তারপর নতুন কিনে আনা সিমটা ফোনে ভরে রাখলাম। তারপর একটু ঘুমাতে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে। আজকে 2 দিন হয় এই এলাকাতে এসেছি। আগে যেখানে ছিলাম সেখানে আর থাকতে ভালো লাগেনি, তাই চলে আসলাম এই শহরে। বাসা থেকে বের হয়ে চলে আসলাম বাসার পাশের চায়ের দোকানে। দোকানে গিয়ে কড়া করে একটা চা দিতে বললাম দোকানওয়ালা চাচাকে। একটু পর একটা বাচ্চা এসে চা দিয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি কেন চা নিয়ে এলে? আব্বা তো এদিকে ব্যস্ত আছে, তাই আমি লয়ে আসলাম। ও, তা তুমি কি করো? আমি সকালে স্কুলে যাই আর বিকেলে আব্বারে সাহায্য করি। ও, তারপর চা খাচ্ছি। এমন সময় দেখি রাকিব রাস্তা দিয়ে কই যেন যাচ্ছে। আমি ডাক দিলাম। তারপর সে হাঁটা বাদ দিয়ে আমার দিকে তাকালো। তারপর আমি তাকে আমার কাছে আসার জন্য ইশারা করলাম। সে আমার কাছে আসতো। তুমি এখানে কেন? আরে, আমি তো এই পার্শ্ববর্তী এলাকায় থাকি। ও, তা কোথাও যাচ্ছিলে নাকি? আরে না, বিকাল হয়েছে তো তাই হাঁটতে বেরলাম আর কি। আর তুমি? আমিও একই কারণে বের হলাম। এই চাচা, আরেক কাপ চা দিয়ে যান তো। তারপর আবার সেই পিচিটা এসে চা দিয়ে গেল। আমি আর রাকিব অনেকক্ষণ আড্ডা দিলাম। এর মধ্যে বন্ধুত্বও করে ফেলেছি। সন্ধ্যা হয়ে আসতে দেখে আমরা যার যার বাসায় চলে আসলাম। বাসায় এসে বসে বসে তরকারি কাটতে লাগলাম। একা থাকি একটা ফ্ল্যাট নিয়ে, আর এই শহরে নতুন আসায় কাজের লোকেরও খোঁজ এখনো নিতে পারিনি। আমাদের মতো যারা ব্যাচেলর, তাদের সবচেয়ে প্রিয় খাবার হলো আলু ভর্তা আর ডিম ভাজি। এই খাবার দুটো রান্না করে ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। আপনারা আবার ভাইবেন না যে শুধু আলু ভর্তা আর ডিম ছাড়া কিছুই রান্না করতে পারি না।
আমি কিন্তু প্রায় সব রান্নাই শিখেছি। বর্তমানে অনেকের গল্পে দেখি যে বউ স্বামীকে দিয়ে রান্না করায়, তাই আমিও শিখে নিয়েছি। না জানি আমার শাকচুন্নি বউ তাদের গল্প পড়ে কবে যে বলবে রান্না করে খাওয়াতে। খেয়ে দিয়ে শুয়ে শুয়ে এফবিতে লগ ইন করলাম। সকালের দিকে রান্না করা খাবার খেয়ে চলে আসলাম ভার্সিটিতে। হেঁটে হেঁটে গেট দিয়ে ঢুকে মাঠের মাঝ দিয়ে আমাদের ক্লাসরুমে যাচ্ছি, এমন সময় কিছু ছেলে আমাকে ডাক দিল। এই বাবু, এদিকে আসো তো। আশেপাশে তাকিয়ে দেখলাম যে আশেপাশে কোনো বাচ্চা নেই, তাই আমি আবার হাঁটতে শুরু করলাম। এই চশমিশ ক্যাপ, এদিকে আয়। এইবার বুঝতে পারলাম আমাকে ডাকছে, কারণ আশেপাশে চশমা পরা কেউ নেই। তারপর আমি তাদের কাছে গেলাম, তারপর বলতে শুরু করলাম, ভাইয়া আমাকে ডেকেছেন? আব্বে ফকিরনি, তুই ছাড়া আর আশেপাশে কেউ কি চশমা পরে আছে? ভাইয়ারা আপনারা কি কিছু বলবেন? আমরা তোর সিনিয়র ভাই, আমাদের একটা কাজ করে দিতে হবে এখনই। কি কাজ ভাইয়া? এই কাগজটা নিয়ে ওই যে ওখানে গিয়ে দোকানদারকে কাগজটা দিবি। আচ্ছা ভাইয়া, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। আরে মদন দা, শোন, কই চললি এমন তাড়াতাড়ি? জি ভাই বলেন। সে কাজটা দিয়ে দোকানদার যা দিবে তা এখানে নিয়ে আসবি, আর কাগজটা খুলেও দেখবি না। আচ্ছা ভাই। সেখান থেকে চলে আসলাম, দোকানের দিকে যাচ্ছি আর ভাবছি, যাক বড় ভাইগুলো অনেক ভালো। শুনেছি এইরকম কাগজে খারাপ খারাপ কথা লিখে নতুন স্টুডেন্টদের মেয়েদের কাছে পাঠিয়ে মার খাওয়ায়, কিন্তু তারা তো আমাকে দোকানে পাঠিয়ে দিল। তার মানে তারা খুব ভালো। আমি দোকানওয়ালার কাছে গিয়ে কাগজটা দিতেই সে আমাকে একটা প্যাকেট বের করে দিল। দেখে মনে হলো চকলেটের প্যাকেট। তারপর আমি সেটা নিয়ে আবার বড় ভাইদের কাছে গেলাম, গিয়ে প্যাকেটটা তাদের দিতে যাব, এমন সময় এটা কি ওই আপুটাকে দিয়ে আয়। আপুটাকে চকলেট কেন দিব? তুই দেখি আসলে মদন। আব্বে হালা মেয়েরা চকলেট পছন্দ করে, তাই তাকে দিতে বললাম। তাহলে তো আপনি দিলেই খুশি হবে। আরে ভাই, আমি এখানে আড্ডা দিচ্ছি, তাই যাইতে পারতেছি না। ও, যাচ্ছি ভাই। মেয়েটার কাছে আসতেছি, দেখলাম ভালোই কয়েকজন মিলে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে তাদের সামনে গিয়ে, আপু এই নিন চকলেট। কিসের চকলেট? আরে যার কাছে চেয়েছিলেন সেই পাঠিয়েছে। আমি কারো কাছে চকলেট চাইনি। আর কোনো কথা না বলে প্যাকেটটা আপুটার হাতে দিয়ে চলে আসলাম ক্লাসরুমে। একটু পর রাকিব সহ প্রায় সকল স্টুডেন্টরাই ক্লাসে আসলো। রাকিব আর আমি একই সিটে বসেছি। নীল শুনো, কেউ যদি কোনো প্যাকেট দেয় কোনো মেয়েকে দিতে বলে, তাহলে কিন্তু তুমি সেটা দিবে না, ওকে? কেন রে? আরে এটা ইউনিভার্সিটির র্যাগ। ও, কিন্তু আমি তো সেটা একটা মেয়েকে একটা চকলেটের প্যাকেট দিয়েছি। তাহলে এমন সময় যে মেয়েটাকে চকলেটের প্যাকেটটা দিছি, সেই মেয়েটা এসে আমাকে ক্লাসের সবার সামনে ঠাস ঠাস করে দুইটা চড় মারলো। আর আমি তো দাঁড়িয়ে গেলাম। আমি দাঁড়ানোর সাথে সাথে সে আমার শার্টের কলার ধরে টানতে টানতে ক্লাসরুম থেকে বের করে নিয়ে আসলো। তারপর সে আমাকে মাঠের মাঝখানে নিয়ে আসলো। আমি তো কিছুই বুঝতেছি না যে কেন আমাকে এখানে নিয়ে আসা হলো। আর আমাকে এভাবে কলার ধরে টেনে নিয়ে আসার কারণে ভার্সিটির প্রায় সবাই ক্লাসের বাহিরে চলে আসলো। সবাই মাঠের চারপাশে ঘিরে দাঁড়ালো। আরে আপু, আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আর আমাকে কেনই বা মারলেন? কেন মারছি কুত্তার বা? তুই জানিস না? আরে জানলে কি আর জিজ্ঞেস করতাম নাকি? এই শালা লুচ্চা, আজকে তুই আমাকে কি দিয়েছিস? আরে কি দিছি মানে? আমি তো আপনাকে চকলেটের বক্স দিছি। তুই আমাকে চকলেট দিছিস তাই না? জি আপু। দেখ, মিথ্যে কথা কিন্তু আমি একদম পছন্দ করি না। আরে আমি কি মিথ্যা বললাম? সামান্য চকলেট দিছি বলে এইরকম করছেন? রাগ তুলবি না কিন্তু। আরে আজীব ব্যাপার তো, আপনি কেন আমাকে মারলেন? আর আপনি তো রেগেই গেছেন, রাগ না করলে কি আমাকে মারতেন? এই, তুই কিন্তু বেশি কথা বলছিস। জানিস আমি কে? আর এত কথা না বলে বল, তুই আমাকে কেন এইসব জিনিস দিলি? আরে আমি কি দিছি? তার বা, তুই বুঝতে পারছিস না কি দিছিস? আমি তো আপনাকে চকলেট দিছি। এমন সময় রাকিব বলে উঠলো, আপু ওই ভার্সিটিতে নতুন, তাই হয়তো না বুঝে। এই, তুই কে? আর সর এখান থেকে, না হলে কিন্তু তোকেও আজকে বানাবো। মেয়েটার কথা শুনে রাকিব পিছিয়ে গেল। হঠাৎ করে আর একটা মেয়ে বলে উঠলো, এই তিথু, এত কথা না বলে ওর পাতা কেটে চল তো এখান থেকে। তার মানে প্রথমের মেয়েটার নাম তিথু। দেখ, আমি শেষবারের মতো বলছি, তুই কেন আমাকে এইসব দিছিস? দেখেন, এক কথা আমার একদম ভালো লাগে না, বারবার একই কথা বলে যাচ্ছেন। কি দিছে আপনাকে দেখান তো। এই, তোর মতো লুচ্চা বদমাইশ নাকি আমি, যে এইসব জিনিস সকলের সামনে দেখাবো? তাহলে দেখাতে পারবেন না তো কেন এখানে এনে আমাকে মারলেন? এই কুত্তার বা, তুই কেন আমাকে এগুলো দিলি? কোনো কথা না বলে প্যাকেটটা হাতে তুলে নিলাম। তারপর প্যাকেটটা খুলতে লাগলাম। খুলে যা দেখলাম তাতে তো আমার চোখ দুটো কপালে উঠে গেল।
কারণ প্যাকেটটাতে ছিল কিছু ছোট ছোট কাপড়, যা এতটাই ছোট বলার বাহিরে। আর আমি তো এগুলোর নামই জানি না। পাঠক পাঠিকারা বুঝে নেন। এগুলো দেখে আমার কথা বলাই বন্ধ হয়ে গেল। এই কুত্তার বা, তুই কেন আমাকে এগুলো দিছিস? এই কুত্তার বা, এখন কোনো কথা বলিস না কেন? এই কুত্তার বা, এখন কোনো কথা বলছিস না কেন? আসলে তোর মতো খ্যাত ছেলেদের জন্য ভার্সিটির বদনাম হয়। আপু আমি আসলে এই এখন মনে পড়েছে কি দিছিস আমাকে? কুত্তার বা, দেখ এখন তোর আমি কি হাল করি। বলে সে আমাকে তার জুতা খুলে মারতে শুরু করলো। প্রায় 6-7টা বাড়ি মারার পর আবার বলতে শুরু করলো, এই তোমরা সবাই বলো এর এখন কি করব? না আপু, এই লুচ্ছাকে আমাদের হাতে দিন, দেখেন আমরা কি করি। আপু আমি জানতাম না এটাতে কি আছে। চুপ কর কুত্তার বা, আসলে তোর জন্মের ঠিক নাই, সেজন্যই আমাকে এগুলো দিছিস। তোকে তো আমি আজকে উচিত শিক্ষা দেব। এমন সময় কালকের ছেলেগুলো আসলো, যারা আমাকে এগুলো দিয়েছিল। তাদের মধ্যে একজন বলতে লাগলো, আপু কি করেছে এই ক্যাটটা? আমাকে কিসব বাজে জিনিস দিয়েছে, আর এখন না স্বীকার করেছে যে সে জানতো না এগুলো ছিল। আপু আমরা দেখছি, ওকে আপনি যান। তোরা কি করবি একে? আর যা করার সবার সামনে কর, যাতে কেউ আর এমন কাজ না করতে পারে। আপু এই ছেলেগুলোই ওই প্যাকেটটা আপনাকে দিতে বলেছিল। এই বেটা লুচ্চা, আমরা তো তোকে আজকে দেখলাম, আর আমরা কেন তিতু আপুকে এসব দিব? ছি! দেখছেন আপু, আমরা শাস্তি দিতে চেয়েছি বলে আমাদের নামে মিথ্যা বলছে। আপু সত্যি বলছি, এরাই আমাকে এগুলো আপনাকে দিতে বলেছে। এই দেখ, একদম মিথ্যে কথা বলবি না। আর তোর মতো ছেলেদের দেখলেই বোঝা যায় যে তোরা এইগুলোই করে বেড়াস। আপু একে বরং এগুলা পড়িয়ে দেই। আরে না, অন্য কিছু কর। একটা মেয়ে বলে উঠলো, এইটাই তো, রোহান যা বলছে সেটাই কর, তাহলে উচিত শিক্ষা হবে। ওকে, তাহলে তাই কর। ছেলেটার নাম রোহান। আপু এটা করবেন না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, এমন আর কখনো হবে না। এই রকি আর মিলন, এদিকে আয় তো। বল। ধর বেটাকে, মেয়েদের অপমান করার শাস্তি ওকে দেখিয়ে দে। এই কি করবি তাড়াতাড়ি কর। আপু প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দিন, আপনার পায়ে পড়ি। গিয়ে সোজা তিতুর পা জড়িয়ে ধরলাম। এই ফকুনির বাচ্চা, সর এখান থেকে। ছাড়, ছাড় বলছে আমার পা। এই দরস না কেনাকে। সাথে সাথে রকি আর মিলন আমাকে ধরলো। প্লিজ আপু এবারের মতো মাফ করে দেন। তোর মতো লুচ্ছাদের এমন করাই উচিত। আর তুই কাকে কি দিয়েছিস জানিস? আমি হলাম এখানকার এলাকার এমপির মেয়ে। প্লিজ আপু আর এমন হবে না। তোকে আমি শাস্তি দেবই। তোর শাস্তি দেখে যেন কেউ আর আমার সাথে পাঙ্গা নিতে না আসে। রোহান, তুই দাঁড়িয়ে কেন? তোর কাজ কর। জি আপু। তারপর রোহান এসে আমাকে ছোট্ট ছোট্ট কাপড়গুলো পরাতে আসলো। আমি ঝটকা ঝটকি করতে লাগলাম। আমার ঝটকা ঝটকিতে রকি আর মিলন পড়ে গেল। বাহ, বাবুর গায়ে তো সেই রকমের শক্তি। এই তোরা সবাই ধর ওকে। সবাই এসে আমাকে ধরলো। এবার আর আমি নড়তে পারলাম না। তারপর রোহান এসে আমাকে পরিয়ে দিল। আমার এমন অবস্থা দেখে সবাই হেসে উঠলো। তারপর সবাই চলে গেল। আমি মাঠের মধ্যে বসে রইলাম। আমি ভাবতে লাগলাম ছেলেগুলোকে কত ভালো ভাবছিলাম, আর তারাই এমন হলো। সবাই এসে আমাকে ধরলো। এবার আর আমি নড়তে পারলাম না। তারপর রোহান এসে আমাকে পরিয়ে দিল। আমার এমন অবস্থা দেখে সবাই হেসে উঠলো। তারপর সবাই চলে গেল। আমি মাঠের মধ্যে বসে রইলাম। আমি ভাবতে লাগলাম ছেলেগুলোকে কত ভালো ভাবছিলাম, আর তারাই এমন হলো। এখানে আমি তিথুর কোনো দোষই দিব না, কারণ যে কোনো মেয়েকে এসব ছোট ছোট কাপড় দিলে তাদের রিয়্যাক্ট এমনই হবে। কিন্তু রোহানকে আমি ছাড়বো না। সময় হলেই ওকে বুঝিয়ে দিব এই খ্যাতটার কি পাওয়ার। আজকে যদি তোরা আমার আসল পরিচয় জানতি, তাহলে তোরা আমার আশেপাশে আসার সাহসও পাইতি না। বসে বসে এসব কথা ভাবছি, এমন সময় কোথা থেকে যেন রাকিব আসলো। নীল ভাই তুই রাগ করিস না, আসলে তুই নতুন তো তাই হয়তো কিছুই জানিস না। রে। আসলে রেহানারা যে প্যাকেটটা দিয়েছিল ওটার বাইরে চকলেটের কার্টুন দিয়ে প্লেটস করা ছিল, কিন্তু ভিতরে ছিল অন্য কিছু। আর তৃতীয় আপু আমাদের 1 বছরের বড়। বাদ দে এসব, ক্লাস করবি না? না, আজকে আর ক্লাস করব না। আর এগুলো খোল। হুম। আর এই তিতুকে কেউ কিছু বললে বা করলে এমনি করে। আমি তো কিছুই করিনি। সে এসব করে, কেউ তাকে কিছু বলে না। কিন্তু যে কি সব দিয়েছিস, কে তিতুকে কি বলবে? বললে ওর বাবা চলে আসবে। ওর বাবা এখানকার এমপি। আচ্ছা চল বাসার দিকে যাই, আমারও ভালো লাগছে না। চল তাহলে। চলে আসলাম বাসায়। বাসায় এসে সোজা চলে গেলাম বাথরুমে। বাথরুমে গিয়ে শাওয়ার নিলাম প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। আজকে আমাকে যে অপমান করলো, এর আগে আমি জীবনেও
এমন অপমানিত হইনি। রোহান, সময় হলেই আমি তোকে আমার আসল রূপ দেখিয়ে দিব। তারপর আমি খেতে বসলাম। আজকে কেমন জানি খাইতে ভালো লাগছে না, তাই অল্প একটু খেয়েই রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে কলেজে ঘটে যাওয়া সব বিষয় ভুলে গেলাম। এখন বাসা থেকে বের হয়ে রাকিবকে ফোন দিলাম। তারপর গিয়ে কালকের ওই চায়ের দোকানে বসলো। একটু পর রাকিবও চলে আসলো। তারপর আমি বললাম, দোস্ত, আমার একটা কাজের বুয়া লাগবে। কেন রে, কি করবি? আরে রান্না করার জন্য। আচ্ছা, আমি দেখবনি। এখন চায়ের অর্ডার দে। হুম। আচ্ছা, কালকে সকাল সকাল ভার্সিটিতে চলে আসিস। সকালে কেন? আরে সকাল সকাল একটা কাজ আছে। ও আচ্ছা, আসবনি। পরের দিন সকালে চলে গেলাম ভার্সিটিতে। গিয়ে রাকিব আর একটা মেয়ে মাঠের মধ্যে বসে গল্প করছে। আমি তাদের কাছে যাওয়ার জন্য এগোতেই শুনতে পেলাম কে যেন বলছে, দোস্ত, কালকে মদন মোহন ফিট বাবুকে যা দিলি না, সেই হয়েছে। কথাটা শুনে আমি পেছন ফিরে তাকালাম। দেখলাম তিথুরা বসে বসে আড্ডা দিচ্ছে। আর একটা মেয়ে এই কথাটা বলল, যাই বলিস না কেন, মুরগিটা পেয়েছিলাম ভালোই। তোর কোথায় যে আমরা ওকে দিয়ে এমন কাজ করালাম সেটা কেউ বুঝতে পারেনি। সকলকে ভয় পাওয়ানোর জন্যই বাবুটাকে মাইর দিলাম, আর সে অপমান করলাম। এটা করার কারণ হলো কেউ যেন আমার সাথে পাঙ্গা না নেয়। আর খ্যাটটার অবস্থা দেখে সবাই যে রাগ আর ভয় পেয়েছে সেটা দেখছিস তোরা। বলেই সবাই হাসা শুরু করলো। আর আমি আবার হাঁটতে লাগলাম রাকিবদের কাছে আসার জন্য। আর ভাবতে লাগলাম এটা তাহলে এই তিথু নামের মেয়েটার কাজ। আরে আমাকে সবার সামনে মারলেই পারতো, কিছুই বলতাম না। কিন্তু সে তার সম্মান বিলি করে দিয়ে সবাই সবার মাঝে ভয় সৃষ্টি করালো। ছি ছি, এসব মেয়ে নামের কলঙ্ক। তারপর আমি রাকিবের কাছে চলে আসলাম। কিরে, কেমন আছিস? ভালো, তুই? ভালো আছি। আর এই মেয়েটাকে? ও হ্যাঁ, এটা হলো রুহি, আমার হবু বউ। বাহ, ভালো তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। তারপর গল্প করে ক্লাসে চলে আসলাম। আমাকে দেখে সবাই নানান ধরনের কথা বলতে লাগলো। আমি সেগুলো কানে না লাগিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। এইভাবে কেটে গেল প্রায় মাস 3 মতো। এই 3 মাসে তিথু আমাকে মোট 6 বার মেরেছে। এটা সেটা কারণ নিয়ে আমি কিছু বলিনি, মুখ বুঝে সব সয়ে গেছি। তিতুর সাথে রোহানও মেরেছে, কিছুই বলিনি। আর এর মধ্যে আমার একটা নাম ভার্সিটিতে ছাড়িয়ে ফেলেছে তিতুরা সহ কিছু স্টুডেন্টরা। নামটা হলো মিস্টার মদন বাবু। আজকে সকালে ভার্সিটিতে এসে আমি গিয়ে বসলাম একটা গাছের নিচে। বসে বসে ফোনটা বের করে এফবি চালাতে লাগলাম। একটু পর রাকিবও চলে আসলো। আমাকে বলতে লাগলো, কিরে, কখন চলে আসলি ভার্সিটিতে? এই যে একটু আগে আসলাম। দোস্ত, আজকে মনে হয় ক্লাস করতে পারবো না রে। কেন, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? আরে ভাই, তা না, আজকে রুহিকে নিয়ে একটু বাইরে যেতে হবে। ও, তা কোনো কাজে যাবি নাকি ঘুরতে? আরে ওর একটা শাড়ি কিনে দিতে বলছে মা, তাই সেটা কিনতে যাব। ও তুই আমাদের সাথে যাবি? আরে না, আমি ক্লাস করব। বসে বসে আমরা গল্প করছি। এমন সময় রুহি আসলো কান্না করতে করতে। এটা দেখে রাকিব বলতে লাগলো, এ রুহি, তুমি কাঁদতেছো কেন? আমাদের ভার্সিটির ছেলে মেয়েগুলো এত খারাপ কেন? কেন, কি হয়েছে বলতো? আমি আসতেছি এমন সময় গেটের ওখানে কিছু ছেলে আমাকে দেখে আজে বাজে কথা বলতে লাগলো। আমি গিয়ে তাদের মধ্যে একটা ছেলেকে চড় মারি। তারপর কি হলো বলো? তখনই এমপির মেয়ে তিথু এসে আমাকে চড় মারলো। ও আচ্ছা, বাদ দাও। বাদ দিবে মানে? রুহি, তারপর কি হলো? আর এমপির মেয়ে আছে মানে? রোহনের কাজ এটা? আমি এখানে চলে আসলাম। তিতু তোমাকে কেন মারলো? জানি না। রাকিব, এখনো চুপ থাকবি? তো কি করব, ওদের ক্ষমতা আছে, ওদের কিছু বললে আমাদেরকে মেরেও ফেলতে পারে। ক্ষমতা কত আছে তা আজকে আমিও দেখবো। তুই কি আমার সাথে যাবি? আরে মাথা ঠান্ডা কর। বুঝছি। আর রুহি, চলো আমার সাথে। আরে ও কোথায় যাবে? তুই চুপ করে থাক, কোনো কথা বললে আজকে তোকে যে কি করব। রুহিকে সাথে নিয়ে চলে আসলাম তিথুদের কাছে। দেখলাম ওরা বাইকে বসে বসে আড্ডা দিচ্ছে। আমাদের পিছু পিছু রাকিবও চলে এসেছে। আমি রুহিকে বললাম, রুহি, পায়ের জুতা খুলে গিয়ে যে যে বাজে কথা বলেছে তাদেরকে মারো। চুপ করে আসতে। কি হলো, যাস না কেন? ভয় পেয়ে যা বললাম তাই করতে যাচ্ছে। রুহি গিয়ে রোহান আর রকিকে মারতে শুরু করলো। মাত্র 1 মিনিটে দুজনকে প্রায় 15-16টা বাড়ি মারলো। রোহানকে মারতে দেখে তিথু আর ওর কিছু বান্ধবী তিশা, নালিশা, মিম আসতেছে রুহিকে মারার জন্য। আমি রুহিকে আমার কাছে ডাক দিলাম, রুহি আমার কাছে এসো তাড়াতাড়ি। আমার ডাকে তিথুরা আসার আগেই রুহি আমার কাছে আসলো। তার পিছনে পিছনে ওরাও আসলো। এসে তিথু যেই রুহিকে মারতে যাবে এমন সময় আমি তিথুকে গায়ের সব জোর দিয়ে একটা চড় মারলাম।
পুরা ভার্সিটিতে একটা সারা শব্দ নাই, সবাই চুপ হয়ে আছে। আমি তিথুকে যে চটটা মেরেছি তার শব্দ শুনেই চুপ হয়েছে। তিথুদের আড্ডায় চারপাশে সবাই এসে ভিড় জমালো। এমন সময় তিথু বলে উঠল, তোর এত বড় সাহস, আমাকে মারিস? দাঁড়া, আজকে তোকে জমের বাড়ি পাঠাবো। এই রোহানের, রাহি আর রুমেলকে ডেকে পাঠা। আজকে এই কুত্তার বার কিমা বানাবো। এই কথাটা বলার সাথে সাথেই দিলাম আর একটা চর। তুই দাঁড়া, ওরা আসা পর্যন্ত। জীবনটা বেদনা, কোথাও যাব না। আমি, রাকিব আর রুহি বসে আছি ক্যাম্পাসের ঘাসের উপর। এদিকে রাকিব বারবার বলতেছে, নীল তুই তাড়াতাড়ি বাসায় চলে যা, এখানে থাকলে ওরা তোকে মেরে দিবে। কিন্তু আমি ওর কথা শুনতেছি না। তিথু নিজে একটা মেয়ে হয়ে কেমন করে সে একটা ছেলের অন্যায় সহ্য করবে? কেন সে রুহিকে মারলো? তার রোহানকে মারা উচিত ছিল। সেদিন আমি তো জানতামও না প্যাকেটটাতে কি ছিল। সে আমাকে কত মারলো প্লাস অপমান করলো। চাইলেই আমিও সেদিন ওদেরকে মারতে পারতাম, কিন্তু আমি মারিনি। এরপর তারা আমাকে আবার মেরেছে প্লাস অপমান করেছে। তারপরও আমি তাকে কোনো কিছু বলি নাই। কিন্তু আজকে সে একটা মেয়ে হয়ে কেমন ছেলেদের বাজে কথাতে সাপোর্ট দেয়। মিনিট 10 পরে প্রায় 2 জিপ আর 25-30টা বাইক আসলো। তার মানে রুমেল আর রাখি চলে আসছে। আর আসবেই না কেন? তিথুর বাবা যে এমপি, তাই ওর ডাকে চলে এসেছে। আমি রাকিবকে বললাম, আচ্ছা রাখি আর রুমেল একসাথে আসলো কেন? ওদের না ঝগড়া? তিতু ডেকেছে বলেই একসাথে এসেছে। কেন? আরে তারা যদি না আসতো তিতুর বাবা এদের উধাও করে দিত, কুচি কুচি কাটবে তিতু আপুর কথা না শুনলে। ও, একটু পর রুমেল আর রাখি আসলো তিথুর কাছে। ওদের আশা দেখে তিথু বলতে লাগলো, এই রুমেল, এই কুত্তা আর ভেঙে দিবি। কেন রে, এই খেতাবার তোর কি এমন ক্ষতি করলো? ওর কত বড় সাহস আমাকে মারে! এই তিথু জামানের গায়ে হাত তোলে, আজকে ওর হাতটাই কেটে নিব। আপু, আমি কি করবো একটু বলে দিবেন? তুই কি করবি মানে? তুই তাই কর যা রুমেল করবে। ওকে আপু। তারপর রুমেল আর রাহি আসলো আমার কাছে। রুমেল ভাই, আপনার সাথে আমার কোনো কিছু হয় নাই, সো আমার গায়ে হাত তুললে পস্তাতে হবে। এই শালা খেতের বাচ্চা, তোর গায়ে হাত তুলে তুই কি করবি? সেটা তখনই দেখতে পারবেন। রুমেল ভাই, এত কিসের কথা? আপনি কয়েকটা বসিয়ে দেন। রোহান তুমি বেশি কথা বলিও না, তোমাকে কিন্তু আমি মারার সুযোগ খুঁজতেছি। তোর মতো ক্ষেত মারবে এই রোহানকে? ভাই মারেন তো, বলেই হা 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 করে হেসে উঠলো। দাঁড়া। বলেই আমাকে মারতে আসতেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম। রাকিব তো বারবার বলতেছে, নীল সরি বল, সরি বল। রুমেল এসে আমার কলার ধরে একটা চড় মারলো। আমি আর কোনো কথা না বলে আমার হাতটা মুঠো করে পায়ের একটা রানের উপর দিলাম একটা ঘুষি। আর রুমেল তো আহ বলেই পাটা উঁচু করলো। রুমেলকে মারা দেখে ওর সাথে থাকা ছেলে পেলে আর রাহিও আসলো। আমি প্রথমের 5-6 জনকে মারলাম। তারপর কে যে আমি পিঠে হকি স্টিক দিয়ে বাড়ি মারলো। আমি পড়ে গেলাম। তারপর রুমে এসে আমার পেটে লাথি দিতে যাবে, এমন সময় আমি উঠে বসে আবার অন্য পায়ে দিলাম আর 2টা খুশি। আর সাথে সাথে সে পড়ে গিয়ে কাতরাতে থাকে। পিছনে ফিরে দেখি তিথু আমার পিঠে হকি স্টিক দিয়ে বাড়ি মেরেছিল। আমাকে উঠতে দেখে সে হকি স্টিকটা ফেলে দিল। আমি ওটা তুলে নিলাম। তারপর সবাইকে দিলাম কয়েকটা বাড়ি। সব কয়টা চলে গেল। শুধু রোহান, তিথু সহ ওর বান্ধবী আর রুমেল ও রাহি ছাড়া সবাই চলে গেল। রোহানকেও দিয়েছি কয়েকটা। রুহি আর রুমেল চলে গেল তিথুর সাথে। কথা বলল না। যাওয়ার আগে বলে গেল যে আমাকে পরে সাইজ করবে। সেদিকে খেয়াল না করে রোহানকে ডাক দিলাম, সাথে তিথুকেও। তিথু আপু, আমি এখানে ঝগড়া করতে আসিনি, বুঝলেন? তাহলে তুই কেন ওই মেয়েকে দিয়ে রুহানকে মার খাওয়ালি? আগে আপনি বলেন যে তখন আপনি কেন রুহিকে মেরেছেন? ওই রুহি কেন রুহানকে মারলো, তাই মেরেছে। আপু, আপনি কি জানেন রোহানকে কেন সে মেরেছে? না তো। তাহলে কেন মারছিস তুই? চুপ করে আছে। আরে তোর বন্ধু রোহান ওকে টিচ করেছে, তাই ওকে মেরেছে। আর তুই তো একটা মেয়ে, তোকে কেউ টিচ করলে কি করতি বল? চুপ করে আছে। কি হলো, চুপ করে আছিস কেন? সরি রুহি। ওকে আপু। আপু, আমি আসলে মেয়েদের অসম্মান সহ্য করতে পারি না। আপনি বলেন, আপনি আমাকে কত অপমান, কত মেরেছেন, আমি কি কিছু বলেছি? না। আজকেও আমাকে অপমান বা মারলে কিছু বলতাম না, কিন্তু রুহিকে টিচ করার জন্যই এত কিছু হয়েছে। কোনো কথা না বলে গিয়ে রোহানকে কষে কষে 2টা চড় মারলো। আজকে থেকে রোহান, তুই আর এই ভার্সিটিতে আসবি না। আসলে তোর পা কেটে নিব। আপু, আমাকে মাফ করে দিন। সেদিন তোর বুদ্ধি শুনেই আমি ওই দিনের বাজে কাজ সহ আরো আগে অমন বাজে কাজ করেছি।
চকলেটের প্যাকেট এর কথা বলল। আপু আমাকে মাফ করে দিন প্লিজ। পারলে ভালো হয়ে যান আপু। তোকে আমি দেখে নিব রে ক্ষেতের বাচ্চা। বাসার ঠিকানা নিয়ে যা। তোমার নাকি? নীল মেহরাজ। নীল, আমি সরি এতদিন তোমার সাথে যা করেছি তার জন্য। থাক আপু, আর সরি বলতে হবে না। আজকে থেকে আমি ভালো হয়ে যাব। এতদিন বাবার ক্ষমতা দেখিয়ে সব করেছি, আর কোনো খারাপ কাজ করব না। আচ্ছা আপু, আর যদি কোনো দোষ করে থাকি এখনই মেরে রাগ মিটান। সরি আগের সব কিছুর জন্য। আজকে থেকে এই ভার্সিটিতে আর কোনো র্যাগিং মারামারি চলবে না। ওকে আপু। বলেই চলে আসলাম আমি, রাকিব আর রুহি। এদিকে তিথু বলছে, যাক, এতদিনে একটা ছেলে পেলাম যে কিনা মেয়েদের এত সম্মান করে। তাকে কত অপমান করেছি, মেরেছি, তখনও কিছুই বলেনি। আর একটা মেয়েকে টিস করেছে বলে আমাকেও মেরেছে। ছেলেদের সাহস আছে বলতে হয়। বিয়ে করলে একেই করব, যে আমাকে ভয় পাবে না। আমি বাসায় চলে আসলাম। আজকে আর ক্লাস করলাম না। রুহি আর রাকিব কই জানি গেল, মনে নাই। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে শুয়ে ভাবছি, তিথু মেয়েটা দেখতে খুব সুন্দর, কিন্তু সে এত বান্দরের হাড্ডি হলো কি করে? বাপের টাকা আর ক্ষমতা থাকলে বুঝি মেয়েরা এমনই হয়। কিন্তু আজকে আমার মায়ের দেখে মনে হয় ভয় পাইছে। সে তো জানে না যে এমন পোলাপানগ মতো আরো 2 গুণকে মারতে আমার বেশি সময় লাগে না। আমার আসল পরিচয় তো আর আপনারা জানেন না। জানলে আর মারামারি করতে হতো না, এমনিতেই সব সমাধান হয়ে যেত। সে তো জানে না যে এমন পোলাপানগ মতো আরো 2 গুণকে মারতে আমার বেশি সময় লাগে না। আমার আসল পরিচয় তো আর আপনারা জানেন না। জানলে আর মারামারি করতে হতো না, এমনিতেই সব সমাধান হয়ে যেত। বিকেলে একাই চলে গেলাম ঘুরতে। পরের দিন ভার্সিটিতে গেলাম, গিয়ে মাঠের কোণে থাকা বকুল গাছের তলায় বসলাম। আজকে একাই বসে আছি। রাকিব আজকে ভার্সিটিতে আসবে না, আর ভার্সিটিতে রাকিব ছাড়া আমার আরো কোনো বন্ধু নেই। ইচ্ছে ছিল কিছু বন্ধু বানাবো, কিন্তু তা আর হয়নি। কেউ কথাই বলে না আমার সাথে, কারণ আমি যে খ্যাত আর আমার টাকা পয়সা নাই, তাই কেউ কথা বলে না। বসে বসে এসব ভাবছি, এমন সময় কে যেন বলে উঠল, কি খবর? আমি পাশে তাকিয়ে দেখলাম তিথু দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। এই তো ভালো খবর। আর আপনার? ভালো। তা একা একা বসে কেন? তো কি করব? তোমার সাথে যে একজন থাকতো সে কই? রাকিবের কথা বলছেন? রাকিব আজকে আসবে না, কি জানি কাজ আছে। ও, আর কোনো ফ্রেন্ড নাই তোমার? না তো, কি মনে করে আজকে এখানে আসলেন? এমনি আসলাম আর কি। নাকি আজকে আপনার ফ্রেন্ডরাও আসেনি? আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নাই। আসলে আমি তোমার কাছে আসলাম। কেন? আমি আপনার আবার কি করেছি? আসলে আমি সরি কিসের জন্য? আগের সব কিছুর জন্য। তোমাকে মারা, অপমানিত করা, বিশেষ করে সেই ওষুধ পড়ানোর। আরে সরি বলার দরকার নেই, আমি সব ভুলে গেছি। হুম। আমিও সরি কালকে মারার জন্য। আসলে আমি মেয়েদেরকে টিচ করা সহ্য করতে পারি না। বাদ দাও, আমার ফ্রেন্ড হবা? না, আপনি আমার বড়। তাতে কি, শুধু বন্ধুই তো হতে বলেছি। ও, বুঝতে পারছি, আমাকে এখনো ক্ষমা করনি। আরে না, সেটা না। তাহলে কি? আমি দেখতে খ্যাত, হয়তো আমার সাথে মিশলে আপনার আগে বন্ধুরা আপনার সাথে নাও মিশতে পারে। আরে সেটা আমি দেখে নেব। ওকে, তাহলে ঠিক আছে। ওকে, চলো আমার সব বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। ওকে। তারপর সে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবগুলো ক্লাস করে চলে আসলাম বাসায়। খুব ভালো লাগছে আজকে, কারণ আজকে আমি অনেকগুলো ফ্রেন্ড পাইলাম। তবে ভাবছি তিথু এত সহজে কেমনে ভালো হলো। রাকিব যা যা বলছিল তা থেকে মনে হচ্ছে যে তিথু তো এত তাড়াতাড়ি শুধরাবার নয়। তাহলে কি কোনো কারণ আছে নাকি? আরে না, মনে হয় ভালো হয়েছে। না হলে কালকে তো আর রোহানকে চর মারতো না, আর তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিত না।
গিটারটা হাতে নিয়ে এসব ভাবছি, এমন সময় ফোনটা কেঁপে উঠল। আমি হাতে নিয়ে দেখি তিতু ফোন দিয়েছে। আসার সময় আমার ফোন নিয়ে তার নাম্বার সেভ করে দিছে, আর আমার নাম্বারটা নিয়েছে। বলেন। কি করো এখন? এই তো শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছি। আর আপনি কি করছেন? আমি ভাবছি ও, তা কি ভাবছেন? তুমি কি আসলে আমাকে ক্ষমা করে দিয়েছো? আরে সত্যি ক্ষমা করে দিয়েছি। মাফ না করলে কি বন্ধু হতাম নাকি? যদি মাফ করে বন্ধুই হতা তাহলে আপনি করে বলতে না। আরে আপনি আমার বড়। তাতে কি হয়েছে? আমরা তো বন্ধু, তাই না? হুম। আমাকে তুমি করে বলবা, ওকে? ওকে। আর কালকে ভার্সিটিতে আসার আগে আমাকে ফোন দিবে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিয়ে একটা ছোট্ট ঘুম দিলাম। এদিকে তিতু ভাবছে যে মদন কুমার, মিস্টার নীল মেহেরাজ, তোমাকে অপমান করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। তুমি হয়তো ভাবছো আমার মতো একটা গুন্ডি মেয়ে কেন এত তাড়াতাড়ি ফালো হয়ে গেল। তুমি হয়তো জানো না যে আমি কেন এমন গুন্ডামি করে বেড়াই। আসলে আমি যে মেয়েদের যারা টিস না ইফটিজিং করে তাদের শিক্ষা দেওয়ার জন্যই গুন্ডামি করি, তা হয়তো তুমি জানো না। আর তুমি এটাও জানো না যে রোহানের কথায় এসে আমি সেদিন থেকে তোমাকে অপমান আর মেরেছি। আগে যা করেছি করছি, এখন তোমাকে ভালোবেসে মদন থেকে একটুখানি স্মার্ট বানাবো। এদিকে আমি বিকেলে ঘুম থেকে উঠে রাকিবের কাছে ফোন দিলাম। সে আমাকে তাদের বাসায় যেতে বলল। আমি এর আগে কখনো রাকিবের বাসাতে যাইনি, তাই রাকিবকে তার বাসার ঠিকানা নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে থাকতে বলে আমি বাসা থেকে বের হলাম রাকিবের বাসায় যাওয়ার জন্য। প্রায় মিনিট 20 মতো লাগলো রাকিবের বাসায় আসতে। তারপর রাকিব আমাকে ওর বাসার ভিতরে নিয়ে গেল। রাতে রাকিবের বাসায় থেকে খেয়ে আসলাম। রাকিবের বাবা মা আজকে আমাকে দেখতে চাইছিল, তাই রাকিব আসতে বলছিল। পরের দিন সকালে উঠে না খেয়েই ভার্সিটিতে চলে গেলাম। আসার সময় রাকিবকেও আসতে বললাম। তারপর আমি গিয়ে আবার কালকের বকুল গাছের তলায় বসলাম। একটু পর রাকিবও চলে আসলো। তারপর দুজনে মিলে চলে গেলাম ক্যান্টিনে। হালকা খেয়ে ক্লাসের দিকে আসতে যাব, এমন সময় তিতু ডাক দিল। আমি এগোতে লাগলাম তিতুর দিকে, আর রাকিবের দিকে চেয়ে দেখি সে ভয় পেয়েছে। তিতু বলো। কখন আসছো? এই তো একটু আগেই। আমাকে যে ফোন দিতে বলেছিলাম ভার্সিটিতে আসার আগে? মনে ছিল না তো। ও, আর ওর সাথে পরিচয় করিয়ে দেবে না? ও হ্যাঁ, রাকিবের নাম তো জানিসই। তিতু আর ওর বন্ধুরা আমার নতুন বন্ধু, পরিচিত হয়ে নে। তারপর সবাই রাকিবের সাথে পরিচয় হয়ে নিল। দিনগুলো কেটে যাচ্ছে ভালোভাবেই। পড়াশোনা, আড্ডা, তিতুর সাথে ঘোরাঘুরি করে ভালোই যাচ্ছে দিনকাল। সব মিলিয়ে ভালোই যাচ্ছে। এখন তিতু আমার উপর কেমন যেন অধিকার খাটাচ্ছে। আমিও কেমন যেন তিতুর প্রতি দুর্বল হয়ে পড়েছি। মাঝে মাঝে মনে হয় আমি তিতুকে ভালোবেসে ফেলছি। আগের মতো আর কেউ অপমান করে না। এখনো আমি সেই খ্যাতের মতো করেই ভার্সিটিতে যাই। প্রতিদিনের মতো আজকেও ভার্সিটিতে আসলাম, কিন্তু একটু দেরি করে। আমি যেই ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব, এমন সময় দেখলাম ভার্সিটির সবাই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি তাড়াতাড়ি করে সেখানে গেলাম। গিয়ে দেখি কতগুলো ছেলে মিলে তিতুকে মারতেছে। আমি গিয়ে সামনে দাঁড়াতেই একটা ছেলে তিতুকে জোরে একটা চড় মারে, আর সে আমার পায়ের সামনে এসে পড়ে যায়। আর সেই ছেলেটা বলে, এখনো সময় আছে, বল যে এই ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা তুই করবি, নাহলে তোকে কিন্তু মেরেই ফেলবে। আমি মারা গেলেও করব না এমন বাজে কাজ। তাহলে তুই করবি না এমন কাজ? না, করব না। আর তুই জানিস আমি কার মেয়ে? আরে তোর বাপ আমার পায়ের নিচে থাকে, বুঝলি? আমি তোর বাপকে এমপি বানাইছি। আমি এতক্ষণে বুঝে গেলাম যে ড্রাগসের কারণে তারা তিতুকে মারতেছে। তোর যা করার কর, আমি মরে গেলেও এমন খারাপ কাজ করব না। ওকে, তাহলে মর। বলেই ছেলেটা তিতুকে মারতে আসতে লাগলো। আমিও বুঝে গেছি তিতু ভালো হয়ে গেছে, তাই আমি বলে উঠলাম, আরে বড় ভাই, তিতুকে মারার এত তাড়া কেন? একটু কথা বলি আগে। কে বললো এই কথা? সামনে আয়। ওকে, আসতেছি।
বলেই সবার সামনে গেলাম। তোর মতো একটা মদনের সাথে কথা বলবো আমি, ভাবলি কি করে? ভাই, মদনের সাথে কথা না বললে যে সমাধান হবে না। ভাই, আপনার নাম কি? কে বে? জি, আমি এই ভার্সিটির ছাত্র। আর আপনি কে বড় ভাই? আর ড্রাগসের ব্যবসা কেন তিতুকে দিয়ে করাতে চাচ্ছেন? এই তুই শর্ত বিরক্ত করিস না। জানিস আমরা কার লোক? ভাই, আপনি কার লোক? আমরা জিএস গ্রুপের লোক। কখনো নাম শুনছিস? তাকে তো সবাই চিনে। যাই হোক, এই ভার্সিটিতে কোনো ড্রাগসের ব্যবসা হবে না। চলে যান এখান থেকে। তুই এত পেশাল পারিস, কে বে তুই? একটু দাঁড়ান ভাই, একটু কথা বলে নেই। তাড়াতাড়ি বল। তিতু বলে উঠল, নীল, তুমি এখান থেকে চলে যাও, ওরা খুব খারাপ। তিতু, তুমি কেমন করে ভাবলে যে আমি তোমাকে এমন বিপদের হাতে ছেড়ে যাব? তুমি চলে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে। চুপ করো তুমি। তোদের কথা বলা শেষ হলো? ভাই, আপনি কালকে আসেন, আমি তিতুকে রাজি করাবো। যা আপনারা বলবেন। কি বলছো তুমি এটা? সত্যি তুই রাজি করবি? তুমি চুপ থাকো। আপনি কালকে আসবেন, ওকে? ওকে। তারপর তারা চলে গেল। আমি তিতুকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে হাসপাতালে চলে আসলাম। তিতু হাতে পায়ে ফেটে গেছে, তার জন্য আমি তিতুকে কালকে ভার্সিটিতে আসার জন্য বললাম। তুমি কেন বললে যে আমি কালকে থেকে ভার্সিটিতে ড্রাগ বিক্রি করব? তুমি চুপচাপ কালকে ভার্সিটিতে চলে আসবা। কালকে আসলেই খেলা দেখতে পাবা। আমি আর কোনো কথা না বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে খেয়ে শুয়ে শুয়ে ভাবছি, জিএস, এবার তুই শেষ। ও হ্যাঁ, জিএস এর পুরো নাম হলো গ্যাংস্টার। আমি শুয়ে একটা ফোন দিলাম, কালকে এখন খেলা হবে। পরের দিন আমি একটু দেরি করে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। সকালে আমাকে রাকিব আর তিতু ফোন দিয়েছিল। আমি ওদের ভার্সিটিতে আসতে বললাম। আজকে আমি R15V3 এর একটা বাইক নিয়ে আসলাম। আর পোশাক তো চেঞ্জ করেছি, এটা বলতে হবে না। চোখে তো একটা সানগ্লাস তো আছেই। একটু আমার আসল রূপে চলে আসলাম ভার্সিটিতে। আজকে ঘাড়ে ব্যাগের জায়গায় রয়েছে গিটার। গেট দিয়ে ভার্সিটিতে ঢুকলাম। কালকের মতো আজকেও সবাই ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আছে। দেখলাম তিতু একা এক পাশে দাঁড়িয়ে আছে। আর কালকে ছেলেগুলো জিএস তারের গাড়ির পাশে চেয়ারে বসে আছে। মনে হয় আনার অপেক্ষা করছে। আমি বাইক নিয়ে গিয়ে তিতুর পাশে দাঁড়ালাম। এমন সময় কালকে ছেলেটা বলে উঠল, এই তুই আমাকে এইখানে না, সাইডে দাঁড়া। ভাই, আমি তো তিতুর পাশে দাঁড়াবো। কথাটা বলতেই সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো। এটা দেখার জন্য যে কার এত বড় সাহস যে জিএস গ্রুপের লোকজনদের মুখের উপর কথা বলে। আমি এটা দেখে চোখের সানগ্লাস খুলে ফেললাম। আমাকে দেখে তো সবাই অবাক, বিশেষ করে তিতু। কালকের ছেলেটা বলে উঠল, কিরে, কালকে তো ছিলি মদন কুমার ক্ষেত, আজকে আবার নায়ক এর মতো কেমনে হলি রে? এতদিন ছিলাম ছদ্মবেশে, আর আজকে আমি আমার আসল বেশে এসেছি। ছেলেটার সাথে একজন বলে উঠল, ঠিক বলছিস। এই তুই তিথিকে আবার তো রাজি হয়েছিস আমাদের কথা মতো কাজ করতে? কালকে বললাম না যে মরে গেলেও রাজি হব না? কিরে, আমাকে বললো ও তো রাজি হচ্ছে না। আমরা অলরেডি সব ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা শুরু করছি। ভাই, তিতু রাজি হলেও আমি করতে দিব না। আর আপনাদের সব ব্যবসা আমি লাটে তুলে দিব। কি তুই এত বড় কথা বলিস? তোর এত বড় সাহস, তুই আমার সাথে মিথ্যা বলিস আর হুমকি দিস? বলেছি, এখন কি করবি বে? দাঁড়া দেখাচ্ছি। বলেই ছেলেটা তার কিছু লোকজন পাঠালো আমাকে মারার জন্য। এদিকে আমার লোকজন চারদিক দিয়ে ঘিরে রেখেছিল জিএস গ্রুপকে। যে আমাকে মারতে আসবে, তখন আমি পকেট থেকে আমার প্রিয় বার্নিশটা বের করে আস্তে আস্তে এগুতে লাগলাম। ওরাও আসতে লাগলো আমার কাছে। এসে যে একজন আমাকে মারার জন্য হাত উঠাতে যাবে, এমন সময় আমি তার হাতের তালুতে একটা পোস্ট মেরে দিলাম। সাথে সাথে ছেলেটা চিৎকার দিয়ে জায়গায় বসে পড়ল। এরপর আরো কয়েকজন আসলো আমাকে মারতে। তারা আমাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। সবার হাতে রয়েছে রামদা, হকি স্টিক, ব্যাট ইত্যাদি। আর আমার হাতে মাত্র একটা বার্মিজ। আমি জোরে বললাম, আমার মেশিনটা নিয়ে আয় তোরে। কথাটা বলার সাথে সাথে ভিড়ের মধ্যে থেকে একজন ছেলে বের হয়ে আসলো, যাকে দেখে জিএস গ্রুপের লোকগুলো জায়গায় দাঁড়িয়ে গেল। এর কারণ হলো আমার পেছনে থেকে এমকে গ্রুপের ডান হাত
রাসেল বের হয়ে আসলো। আর এই এমকে গ্রুপ হলো মাফিয়া কিং এর গ্রুপ। এই গ্রুপটাও বাংলাদেশের পাওয়ারফুল গ্রুপ। রাসেল এসেই আমাকে বলতে লাগলো, ভাই আপনি ঠিক আছেন তো? আর এই নিন আপনার মেশিন। বলেই রাসেল আমাকে আমার শর্ট গানটা দিল, যাতে সুন্দর করে আঁকা আছে এমকে। এটা আমার সবচেয়ে প্রিয় একটা গান, যেটা আমি সব সময় ব্যবহার করি। ঠিক আছে রে, ভাই এই শুয়ারের বাচ্চা নিশানের কি করব? তোর যা মনে চাই কর। ওর কত বড় সাহস, ও আমার কলিজা তিথুর উপর হাত দিয়েছে। আমি কথাটা বলেই পাশে তাকিয়ে দেখি তিথু কেমন বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। তিথু চলো আমার সাথে ওই দিকে। কি আপনি সেটা আগে বলেন। বাহ, একেবারে আপনিতে চলে গেল। আগে ওই দিকে চলো। আর রাসেল, আশেপাশে আমাদের কোনো আড্ডা দেওয়ার স্থান আছে কি? ভাই। বেটাগুলো সব কটাকে ওখানে নিয়ে রাখ, আর আমি রাতে এসে ওর সাথে কথা বলবো। ওকে ভাই। তারপর আমি তিথুকে নিয়ে চলে গেলাম আমার প্রিয় বকুল গাছতলায়। তারপর তিথু বলা শুরু করলো, কে আপনি? আর রাসেল ভাইয়ের মতো বড় একজন আপনাকে ভাই বলে সম্বোধনা দিল কেন? আরে আপনি আপনি করছো কেন? আগে যেমন তুমি করে বলতে, এখন তাই করে বলবে। আগে বলেন আপনি কে? ওকে বলছি। তুমি কি কখনো এমকে নাম শুনেছো, যাকে মাফিয়া কিং বলে? এটা তো সবাই জানে। আর সেই গ্রুপের লিডার তো মনে হয় দুবাই থাকে। আমি হলাম মাফিয়া কিং এর লিডার। কি? হুম। আগে বলেননি কেন? আর আপনাকে আমি কত অপমান করেছি, মেরেছি, তখন কিছু বলেননি কেন? আসলে আমি এই গ্যাংকে ধরার জন্যই এই ভার্সিটিতে এসেছি। আর আমি তোমাকে কিছু করিনি। তার কারণ হলো তুমি রোহানের কথায় এসে আমাকে অপমান করছো, মেরেছো, তাই কিছু বলিনি। আর এখনো আমাকে আপনি আপনি করে বলছো কেন? তুমি কিভাবে জানলে যে তারা এই ভার্সিটিতেই আসবে? তারা শুধু এই ভার্সিটিতেই নয়, এই শহরের প্রায় সব ভার্সিটিতে এই ড্রাগসের ব্যবসা করায়। এটাই ছিল ওদের লাস্ট টার্গেট। ও, একটা কথা বলার ছিল। কি কথা? আমি না তোমাকে ভালোবাসি। তো আমি কি করব? কি করবে মানে? কি করব বলো? আমাকে ভালোবাসবে। বাসতে পারি 2 শর্তে। কি শর্ত বলো? আমাকে কখনো ভয় দেখানো বা মারা যাবে না। ওকে, আর একটা? আর একটা হলো এই ভার্সিটিতে কখনো আমার উপরে কোনো কথা বলা যাবে না। ডান। এখন প্রপোজ করো। আই লাভ ইউ। আই হেট ইউ। এটা কেন বললে? এটা কোনো প্রপোজ হলো নাকি যে ভালো মতো অ্যান্সার দিব? ওকে, আবার ট্রাই করি। তারপর গাছে থেকে ছোট একটা বকুল ফুল সহ ফুলের ডাল ভাঙলাম। তারপর তিতুর সামনে হাঁটু গেড়ে বসে ফুলের ডালটা এগিয়ে দিয়ে বলতে লাগলাম, জানি না তোমাকে কতটা ভালোবাসি, জানি না তোমার পাশে কতদিন বেঁচে থাকতে পারবো। শুধু এটুকুই জানি যে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসবো। তুমি হবে আমার পথ চলার সাথী, যে পথে থাকবে শুধুই ভালোবাসা আর ভালোবাসা। হবে কি আমার নিরির আম্মু? কখনো কাউকে প্রপোজ করিনি, তাই ভালোভাবে লিখতে পারলাম না বলেই আমি চুপ করে রইলাম। এদিকে তিথু ভাবছে, মাফিয়া হলে কি হবে? তো পুরাই রোমান্টিকতার ডিব্বা। কি সুন্দর করে প্রপোজ করলো। মনে হয় এর আগেও আরো কাউকে প্রপোজ করেছে। এর আগে কতজনকে প্রপোজ করেছো? কাউকে করিনি তো। কেন? তাহলে এত সুন্দর করে প্রপোজ করলে কেমনে? জানি না। আর ফুল নিয়ে কি আমাকে তুলবা, নাকি এমনি হাঁটু গেড়ে বসে থাকবো? ও সরি, ওঠো। হুম। কখনো কোনো মেয়ের দিকে তাকাবা না, ওকে? তাকাবো, কিন্তু বোন আর মায়ের দৃষ্টিতে। তাহলে তাকাবা, ওকে? ওকে। আর একটা কাজ করে দিবা এখন তুমি। কি কাজ? আজকে যা হলো ভার্সিটিতে, যা হলো তা যেন এই ভার্সিটির বাহিরে না যায়। ওকে, আমি সবাইকে বলে দিচ্ছি। এখন একটা হাসি দাও তো। তারপর আমি আর তিথু আবার মাঠে চলে আসলাম। সবাই যার যার ক্লাসে যাচ্ছে। একটু আগে রাসেল জিএস গ্রুপের সকলকে নতুন আড্ডায় নিয়ে গেল। তিথু সকলকে বলে দিল যে আজকে ভার্সিটিতে যা হলো তা যেন বাহিরে না যায়, আর যদি যায় তাহলে সব কটাকে গাছে ঝুলিয়ে এমন মার মারবো যে পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলবি। তারপর আমি গিয়ে বাইক নিয়ে আসলাম। আর তিথু যা করলো তাতে আমি তো মনে হয় আকাশ থেকে নিচে পড়লাম। আসলে আমি বাইক নিয়ে আসার পর
বাইকটা কার? কেন আমার? এতদিন কই ছিল, আগে তো দেখিনি। কালকে রাতে কিনেছি, আর এতদিন তো শোরুমে ছিল। আচ্ছা চলো, আজকে আমরা ঘুরে আসি। চলো। তুমি পেছনে বসো আর আমি চালাবো বাইক। না না বাবা, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। সরো তো। বলেই সে আমার সামনে এসে আমাকে নামিয়ে দিয়ে সে বাইকে বসে স্টার্ট দিল, তারপর আমাকে পিছনে বসিয়ে দিল এক টান। আর এটা দেখেই আমি যেন আকাশ থেকে পড়লাম। তিতু বাইক চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি। শুধু বসেই নেই, পেছন থেকে ওকে জড়িয়ে ধরে আছি। রাস্তার সবাই আমাদের দিকে একবার হলেও তাকাচ্ছে। জীবনে আজকে প্রথম কোনো মেয়ে বাইকারের পিছনে বসলাম। লজ্জায় তো আমার পেট ফেটে যাচ্ছে, তার মধ্যে আবার তিতুকে জড়িয়ে ধরে আছি। ব্যাপারটা কেমন আপনারাই বলেন। চলে আসলাম একটা পার্কে। তিতু বাইক থামালো, দুজনে মিলে চলে গেলাম পার্কের মধ্যে থাকা একটা ছোট্ট লেকের সামনে। চারপাশে রয়েছে নানান ধরনের গাছ। আশেপাশে আমাদের মতো আরো অনেক প্রেমিক প্রেমিকা তাদের একান্ত সময় কাটাতে ব্যস্ত। আমি আর তিতু বসে পড়লাম ঘাসের উপর। তারপর আমরা দুজন মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি আমার বাসায় আর তিতু তিতুর বাসায়। আজকের দিনটা খুব আমার সারা জীবন মনে থাকবে, কারণ আজকে আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি। জানি না কতদিন থাকবে আমাদের এই ভালোবাসা। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সন্ধ্যার সময় কারো ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি রাসেল ফোন দিয়েছে। রাসেল বল। ভাই আপনি কই? কেন? আমি তো বাসায় আছি। আড্ডা আসবেন না? আচ্ছা শোন, আমি তো আড্ডা দেওয়ার স্থানটা চিনি না, তুই আমাকে এসে নিয়ে যা। আমি তোকে আমার বাসার ঠিকানা মেসেজ করে দিচ্ছি। ওকে ভাই। রাসেল এসে আমাকে আড্ডায় নিয়ে আসলো। আমি আশা দেখে আমার গ্রুপের ছেলেদের দেখতে লাগলাম। দেখে বুঝলাম প্রায় সবাই নতুন। এটা দেখে আমি রাসেলকে বললাম, রাসেল এগুলো কে, কোথায় পেলি? এদের তো আমি চিনি না। ভাই এগুলো এই শহরে আমাদের লোকজন। ও, তা এরা কি করে? ভাই এরা সাধারণ মাস্তান, সেটেলমেন্টের কাজ করে। আমার গ্রুপের নতুন সদস্যের একজন বলে উঠল, আরে এখন তো তোমরা আমার কাজে লেগেছো তাই না? দেশের বাইরে ছিলাম তো তাই দেখোনি। ভাই চলেন ওদের খবর নিয়ে আসি। আচ্ছা চল দেখি ওই গ্রুপের লোকজনগুলো কই। চলেন ভাই, সবাইকে বেঁধে রেখেছি। তুই কি আমার বক্সটা এনেছিস? ভাই ওরা সবসময় আমার কাছেই থাকে। তারপর আমি রাসেল সহ আমার দলের সবাই মিলে চলে আসলাম সেই ঘরে যেখানে নিশানকে আর ওর লোকদের বেঁধে রাখা হয়েছে। এসে আমি রাসেলকে বললাম, রাসেল সবগুলোকে একসাথে জড়ো কর। ওকে ভাই। রাসেল সবগুলোকে একসাথে এনে আমার সামনে রাখলো। আমি গিয়ে নিশানকে বললাম, নিশান তোদের গ্রুপের লিডারকে বল। মরে গেলেও বলবো না, আর তোর মতো সামনে এক পাতি নেতা জিএস কে শেষ করবে এটা কখনো সম্ভব না। আমি পাতি নেতা না কি সেটা তোর বস জানে বুঝলি, যদিও আমি তোর বসকে কখনো দেখিনি। নিশান সময় থাকতে বলে দে তোদের লিডারকে, নাম কি ওর? বললাম না বলবো না। বলবি না তো? না বলবো না। তাহলে রেডি হ। রাসেল আমার বক্সটা নিয়ে আয়, আর বরফ আনতে বলিস না কিন্তু। ওকে ভাই। তারপর রাসেল গিয়ে আমার প্রিয় বক্সটা আর বরফ নিয়ে আসলো। রাসেল, আমার গ্রুপের নতুনগুলো কি আমার সম্বন্ধে কিছু জানে? ভাই। আমার দেওয়া শাস্তি কি এরা সহ্য করতে পারবে? তা তো বলতে পারলাম না। এই, তোমরা কি আমার শাস্তির ধরন দেখে সহ্য করতে পারবা? ওকে দেখো, কেউ যদি ভয় পাও তাহলে কিন্তু দল থেকে বের করে দিব। তারপর আমি, নিশান তোকে আমি শেষবারের মতো বলছি, বল তোদের লিডার কে? তুই যতবার বলবি ততবারই বলবো যে আমি তোকে বলবো না কে আমার বস। ওকে দেখি তুই কতক্ষণ না বলে থাকতে পারিস। বলেই আমি আমার বক্সে খুললাম। সবাই আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছে কি আছে এই বক্সের ভিতর। আমি সেদিকে খেয়াল না করে বক্স থেকে একটা কালো কাচের বোতল বের করলাম। সেটাতে কি আছে তা শুধু আমি আর রাসেল জানি, আর কেউ জানে না। তারপর বের করলাম একটা স্ক্রু ড্রাইভার, সাথে একটা হাতুড়ি আর লোহা বের করলাম, সাথে একটা মরিচের প্যাকেট। তারপর আমি গিয়ে নিশানের হাতে নিশানের পায়ের উপরে একটা লোহা গেড়ে দিলাম। এতে করে সে জোরে চিৎকার দিয়ে ওঠে। তখন আমি আবার বলি, নিশান এখনো সময় আছে, বলে দে। কিন্তু সে বলবে না, তাই আমি আবার লোহাটা তুলে আবার তার পাশেই মারতে লাগলাম। এবারও সে চিৎকার দিয়ে ওঠে। আমি
আর জিজ্ঞাসা না করে একের পর এক লোহার তার পায়ের উপরে গেড়ে গেড়ে এক প্রকার গর্ত করে ফেললাম। এখনো নিশান মুখ খুলল না, তাই আমি বলতে লাগলাম, দেখ নিশান, তুই কিন্তু আমার দেওয়া শাস্তি সহ্য করতে পারবি না, তাই বলে দে তোর লিডারের পরিচয়। তোর যা ইচ্ছা, আমি বলবো না আমার বসের পরিচয়। ওকে রাসেল, বোতলটা নিয়ে আয় তো। রাসেল এসে আমাকে কালো বোতলটা দিয়ে দিল। আমি বোতলটা নিয়ে নিশানের পায়ের কাছে গিয়ে বোতলটা উঁচু করে ধরে বোতল থেকে কিছু তরল পদার্থ ঢেলে দিলাম। সাথে সাথে নিশান তো কাটা মুরগির মতো লাফাতে লাগলো। লাফাতে লাফাতে চেয়ার সহ সে পড়ে গেল। পড়ে গিয়ে কাতরাতে লাগলো। এদিকে আমার দলের নতুনগুলোর মধ্যে সবাই হয়তো বুঝতে পেরেছে যে বোতলে কি ছিল, তাই একজন তো সাথে সাথে যেখানে ছিল সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল, আর অন্যগুলো তো চোখ বন্ধ করে নিয়েছে। বোতলের মধ্যে অ্যাসিড ছিল। এরপর আমি যা করলাম তা দেখে তো সবাই বাহিরে চলে গেল। আসলে আমি নিশানের পায়ে অ্যাসিড দিয়ে তার উপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার তো সে আহ বলে চিৎকার দিয়ে দিল অনেক জোরে। আমি তো তার চিৎকার শুনে আরো একটু অ্যাসিড দিলাম, তারপর একটু মরিচের গুঁড়া। এবার আর নিশানকে পাইকে, সে তো আহ করে করে উঠছে। তারপর আমি আবার তাকে বললাম, কিরে নিশান, এখনো কি বলবি না কে তোর লিডার? তোকে তো আগে বলেছি, মরে গেলেও বলবো না। ওকে, তাহলে এবার নতুন থেরাপির জন্য প্রস্তুতি নে। বলেই আবার আমি তার অন্য পায়ে ঠিক আগের মতো গর্ত করলাম। সে তো চিল্লাতেই আছে। তারপর আবার বক্সের কাছে গেলাম, গিয়ে আবার একটা ছোট্ট কালো কাচের বোতল নিয়ে আসলাম। আমি এবার বোতলটার মুখটা খুললাম। তারপর আমি বোতল থেকে একটু চামচ দিয়ে তুলে পায়ের মধ্যে একটু একটু করে ছিটিয়ে দিলাম, আর রাসেলকে বললাম নিশানের হাত খুলে দিতে। একটু পরে খেলা শুরু হলো। আমি সবাইকে ভিতরে ডেকে নিয়ে আসলাম। সবাই এসে দেখলো যে নিশান চিৎকার করছে আর লাফালাফি করছে, কিন্তু কেউ বুঝছে না এত চোট নিয়েও সে কেমনে লাফালাফি করছে। আসলে আমি নিশানের পায়ে পড়ে যে গর্তটা করলাম সেটাতে 1 চামচ বিলাই চিমটি বোতল থেকে বের করে দিয়েছি, তাই সে উঠে নাচানাচি শুরু করেছে। আমি সহ আর বাকিদের নিয়ে ওই রুম থেকে বের হয়ে রুমের দরজা লাগাই দিয়ে বাহিরে চলে আসলাম। তারপর রাসেল যে অজ্ঞান হয়েছে সে কই? ওরে বাসে পাঠিয়ে দিছি। ওরে আবার পরে নিয়ে আসিস সুস্থ হলে। বলো কি বলবা? আমি নিজে শিখছি, এরকম আরো অনেক শাস্তি দেওয়ার স্টাইল আমার শেখা আছে। তোমরা তো ভয় পাও। ভাই ওদের একটু একটু করে দেখায়, তাহলে বই কেটে যাবে। ওকে দেখাবো। এখন আমি বাসায় চলে যাব। ভাই আমি কি আপনাকে বাসায় ছেড়ে আসবো? আরে না, আমি একাই যাব। তুই এখানে থাক। আর নিশান হয়তো এতক্ষণে বরফগুলো ওর পায়ে লাগিয়ে শেষ করেছে। তুই ওর থেকে কথা বের করিস, আর না পারলে আমি কালকে আবার নতুন স্টাইলে শাস্তি দিব। ওকে ভাই। তারপর আমি চলে আসলাম আমার বাসায়। আসার সময় খাবার কিনে আনলাম। তারপর খেয়ে দিয়ে নিজের রুমে চলে আসলাম। এসে খাটে শুয়ে তিতুর কাছে ফোন দিলাম। একটু পর সে ফোনটা পিক করলো। হ্যালো সোনা, কি করো? এই তো খেয়ে এসে নিজের রুমে শুয়ে পড়লাম। ও গুড। তুমি খেয়েছো? একটু আগেই খেয়ে এসে শুয়ে তোমাকে ফোন দিলাম। না, এতক্ষণ পর আমার কথা মনে পড়লো নাকি? আরে না, একটা কাজ করতে গেছিলাম। কি কাজ করতে গেছিলা? আরে নিশানের সাথে কথা বলতে, যাতে জানতে পারি কে ওদের লিডার। ও, কিছু জানতে পারলে? না, শালায় যে এত কিপটা, মুখ দিয়ে একটা কথাও বের করলো না। ও, তিতুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। তারপর রাকিবকে ফোন দিলাম। কিরে শালা, রাকিব বা কি করস? কে বলেছে? চিনেও না চেনার ভান করছে। শালাই ফাজলামি বাদ দিয়ে বল কি করিস? শুয়ে আছি। ও আচ্ছা, তুই কি কোনো কারণে ভয় পেয়েছিস নাকি? আসলে আপনি কে? শালা আমি নীল। কালকে একটু তাড়াতাড়ি কলেজে আইসেন তো। কেন? কাজ আছে। ওকে, বুঝলাম না হালাই আজ কেন এমন কইরে কথা কইল। পরের দিন আবার হিরোর মতো করে সেজে ভার্সিটিতে গেলাম, কারণ এখন প্রায় সবাই আমাকে চিনে। কারণ কালকে আমি কয়েকজনকে পিটাইছিলাম, তাই আমি গিয়ে বাইকটা বকুল কাছে নিচে রেখে দিয়ে রাকিবের কাছে গেলাম। আসার সময় তিতুকেও আসতে বলেছি। রাকিব আর তিতু বসে বসে গল্প করছে। আমি আসতে দেখে
তিতু বলতে লাগলো, কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি আসতে বললে কেন? আমি কি জানি, রাকিবই তো আজকে তাড়াতাড়ি আসতে বলছে। আমি আজকে একটু কলেজে তাড়াতাড়ি আসতে বলছি ওকে। কিসের জন্য তাড়াতাড়ি ডাকছিস বল তো শুনি। ভাই আপনার আসল পরিচয় কি? আমি আর তিতু তো রাকিবের কথা শুনে অবাক। ভাই আপনার আসল পরিচয় কি যদি একটু বলতেন? কি বললি আবার বল। আব্বে হালা, আমি তোর বন্ধু নীল মেহেরাজ। তাহলে যে কালকে রাসেলের মতন বড় মাফিয়া আপনাকে ভাই বলে ডাকলো? আরে সেটা বড় একটা কাহিনী, তোকে পরে বলবো নি। আর একবার যদি আমাকে আপনি করে বলছিস তো দেখবি তোকে কি করি। রাকিব, আমি তোমাকে পরে সব বলবো নি। ওকে আপু, চল ক্লাসে গিয়ে বসি। চলো আজকে ঘুরতে যাই সবাই মিলে। নীল, তুমি কি যাবা? রাকিব তোর বউ যাবে? বললে মনে হয় যাবে। তাহলে ফোন করে দেখ যাবে কিনা। ওকে। বলেই ও ফোন করতে পাশে চলে গেল। আচ্ছা নীল, তুমি যে কালকে নিশানকে ধরে নিয়ে গেলে কিছু জানতে পেরেছো কি? না, শালা কিছুই বলছে না। ও, এরই মধ্যে রাকিব চলে আসলো। নীল চল, রুহিকে ওর বাসা থেকে নিতে হবে। তোর বাইক কনে? পাশেই রাখা আছে। চলো তাহলে ঘুরে আসি। তারপর আমরা তিনজনে রুহিরে বাড়ির সামনে থেকে রুহিকে নিয়ে চলে গেলাম ঘুরতে। বিকেলে চলে আসলাম বাসায়। আজকে আমরা অনেক জায়গায় ঘুরলাম, যার নাম আমারও মনে নাই। বাসায় আসার আগে তিতুকে ওর বাসায় নামিয়ে দিয়ে এসেছি। বাসায় এসে খাওয়া দাওয়া, গোসল ইত্যাদি করতে করতে সন্ধ্যা হয়ে গেল। চলে গেলাম 8টায়। সেখানে গিয়ে দেখি সবাই কার্ড ক্যারাম খেলায় ব্যস্ত। আমাকে আসা দেখে সবাই সালাম দিল। আমিও সালামের উত্তর নিয়ে রাসেলকে বললাম, কিরে রাসেল, কিছু বলছে নিশানে? না ভাই। ওকে না বললো, আজকে রাতেই সব বলে দিবে। আজকে তো দেখ কি করি। এরপর আসলাম নিশানকে যে রুমে রাখা হয়েছে সেই রুমে। তারপর কোনো কথা না বলে একটা টেপ নিয়ে সোজা মুখে মেরে দিলাম। তারপর একটা প্লাস হাতে নিলাম। সে নড়াচড়া করতে পারছে না। আমি গিয়ে ওর 2 না প্লাস দিয়ে চেপে ধরলাম। চাইলে আমি হাত দিয়ে ধরতে পারতাম, কিন্তু তাতে সে নড়াচড়া করতে পারত, কোনো অসুবিধা হতো না। প্লাস দিয়ে ধরলে সে যত নড়বে ঠিক ততটা ব্যথা পাবে। নাক মুখ বন্ধ থাকার ফলে সে নিঃশ্বাস নিতে পারেনি, বিধায় চোখ বন্ধ হয়ে আসছিল। তারপর সব খুলে দিলাম। এরপর যা করলাম তাতে সব বলতে শুরু করলো। আসলে আমি কালকের মতো করে আজকে তার 2 হাতে গর্ত করলাম। তারপর অ্যাসিড প্লাস মরিচের গুঁড়া প্লাস বিলাই চিমটি একসাথে দিয়েছিলাম। হাত থেকে রক্ত পড়তে লাগলো। নিশান্ত সেখানে হাত দিতে পারছে না, কারণ তার 2 হাতেই গর্ত করে দিয়েছি। সে সহ্য করতে না পেরে, ভাই আমি সব বলবো ভাই, আগে আমাকে একটু বরফ এনে দিন। রাসেল ওর হাতের ক্ষতটাতে বরফ এনে লাগিয়ে দে তো। ওকে ভাই। বলেই সে বরফ এনে লাগিয়ে দিল। এখন বল তোকে কে পাঠিয়েছিল, আর তোদের লিডার কে? ভাই আমাদের লিডার তো দেশের বাইরে থাকে, আর এখানে আমাদের লিডার দেয় রূপক ভাই। এ কি সেই রূপক যে মন্ত্রীকে মেরেছিল? ভাই, এই রূপক ভাই মন্ত্রীকে মেরে আফ্রিকায় চলে যায়। তাহলে এই রূপকই তোদের বসকে চিনে, তোরা চিনিস না? না ভাই। পুলিশ কি জানে যে রূপকই মন্ত্রীকে মেরেছে? এটা তার সবাই জানে, কিন্তু কেউ কিছু করতে পারে না। কেন? কারণ হলো আফ্রিকার ডন তাকে প্রমোট দিয়েছে। ও, এখন রূপককে কোথায় পাবো বল? তোকে কোথাও যাওয়া লাগবে না রে কুত্তার বাচ্চা। কি রে, হঠাৎ করে আবার তোর এত সাহস আসছে কই থেকে? আমি রূপক ভাইকে এখানে আসতে বলেছি, বুঝছিস? মরবি তো একটু জেনেই মরকে। জিএস গ্রুপের লিডার রূপক ভাই এসে তোকে সব বলবে। ওকে ফাইন, কিন্তু নিশান তুই যে আমাকে গালি দিয়ে অনেক বড় ভুল করলি, এবার তার মাসুল দে। বলেই আমি ওর মুখের মধ্যে অ্যাসিডের বোতলটা থেকে অ্যাসিড ঢেলে দিলাম। তুই বকা না দিলে হয়তো তুইও বেঁচে থাকতি রে। ভাই এত কোনো কথা বলতে পারতেছে না, শুধু গোল 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 করতেছে। ওর মুখে মরিচের গুঁড়া ঢেলে দে। ওর কত বড় সাহস এই নীলকে ও বকা দেয়। ভাই ও তো নিশান এমনিতে মরবে। মরবে এটা সত্যি, কিন্তু আমাকে বকা দেওয়ার ফল তো নিশ্চয়ই ওকে পেতে হবে। ঢেলে দে মরিচের গুঁড়া। ওকে ভাই। তারপর রাসেল গিয়ে মরিচের গুঁড়া ঢেলে দিল। মরিচের গুঁড়া দেওয়ার সাথে সাথে নিশানের হাত পা খুলে দিলাম। সে হাত পা খোলার সাথে সাথেই নিজে হাত মুখের মধ্যে ঢুকিয়ে দিল। তার হাতে যে ক্ষত রয়েছে
তার কোনো ভ্রুক্ষেপ নাই তাই, কিন্তু আফসোস সে আর চাইলেও বাঁচবে না, কারণ এতক্ষণে অ্যাসিড তার গলা শিরা দিয়ে নেমে পেট অবধি পৌঁছে গেছে। রাসেল, তোরা এখন সবসময় রেডি হয়ে থাকবি, ওকে? কেন ভাই? আরে রূপক নাকি ও দলবল নিয়ে যখন তখন আক্রমণ করতে পারে। ও আচ্ছা, ভাই আপনি কি রূপককে চেনেন? আরে না, একবার মনে হয় খবরের কাগজে পড়েছিলাম। ও, কিন্তু নিশান্ত বলল আজকে নাকি রূপক আসবে। বললো তো তাই, কিন্তু আমার মনে হলো আজকে সে আসবে না, কারণ আসলে সে এতক্ষণে এসে যেত। এমন সময় বাহির থেকে কয়েকটা গুলি চলার শব্দ শুনতে পেলাম। ভাই রূপক মনে হয় এসে গেছে। আমরা এখানে কতজন আছি রে? 25 থেকে 30 জন তো হবেই। ওকে গুড, সবাইকে রেডি হতে বল। ওকে ভাই, আর আপনার বার্মেজের মেশিনটা নেবেন না? দিয়ে যা। এই নেন ভাই। তারপর রাসেল সবাইকে অ্যালার্ট করে দিল যে রূপক ওর দলবল দিয়ে এসেছে। সবাই তখন নিজের পজিশনে দাঁড়িয়ে গেল, যা ছিল আমার পরিকল্পনা। আমি সকলকে এই আড্ডার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে লুকিয়ে থাকার স্থান দেখিয়েছি। আমি আর রাসেল দুজনে বসে বসে ক্যারাম খেলতেছি। রাত আনুমানিক 10:30 উপরে বাজে। হঠাৎ করে কে যেন আমাদের আড্ডার দরজায় কয়েকটা গুলি করে এবং সাথে সাথে দরজার ছিটকিনিটা উড়ে এসে পড়ে মেঝেতে। আমি রাসেল তখনও ক্যারাম খেলতেছি। এদিকে রূপক ওর দলবল নিয়ে রুমে ঢুকে রুমের মাঝখানে এসে দাঁড়িয়ে দেখে ওর লোক নিশান মেঝেতে পড়ে আছে। আমি ওদের দিকে তাকিয়ে দেখলাম ওরা মনে হয় 40-45 জনের মতো হবে, আর আমি নিশানের সাথে যাদেরকে ধরেছিলাম ওদেরকে আমি অন্য জায়গায় নিয়ে রেখেছি। এখানে থাকলে আমাদের জন্য বেশি ক্ষতিকর হয়ে যেত, এতে করে রূপকের লোকজন আরো বেড়ে যেত। হঠাৎ করে রূপক সহ ওর লোকজন আমার আর রাসেলের দিকে গুলি মারতে লাগে। আমি আর রাসেল বোর্ড দিয়ে নিজেদেরকে সুরক্ষিত করে ফেলি। এটা আমাদের বিশেষ করে বানানো বোর্ড, বুলেট প্রুফ। হঠাৎ করে লাইট অফ হয়ে গেল। এতক্ষণে আমি ওদের পজিশন মুখস্থ করে ফেলেছি। আমার সাথে সাথে রাসেলও তাই করলো। আমার লোকজন, আমি আর রাসেল লাইট অফ হওয়ার সাথে সাথেই গুলি ছুড়তে লাগলাম। রুমের মধ্যে খালি গুলি শব্দ চলছে, আর রূপকের দলের ছেলেরা নিচে পড়ে যাচ্ছে। ওরা রুমের চারিদিকে গুলি চালাতে লাগলো। হঠাৎ করে আমি নিচে অনুভব করলাম আমার পায়ের নিচে কেমন যেন ভিজা ভিজা। গুলি শব্দও কেমন যেন কমে গেল। আমিও জোরে করে বলে উঠলাম, লাইট অন করো। সাথে সাথেই লাইট অন হলো। তারপর আমি সামনে তাকিয়ে দেখলাম যে রূপকের দলের আর মাত্র 7 জন ছেলে বেঁচে আছে, আর রূপক ত্রিপায়ে আর রানে 2টা গুলি লেগেছে। আর আমার পায়ের নিচে ভিজা অনুভব করলাম, এটা হলো আমার রক্ত। আমার হাতে গুলি লেগেছে। আমার লোকজনগুলো এতক্ষণে রূপক সহ ওর লোকজনদের ঘিরে ধরছে, আর আমি পকেট থেকে রুমালটা বের করে নিজের হাত বেঁধে নিলাম। আর রাসেল এটা দেখেই তো বলতে লাগলো, ভাই আপনার কি হয়েছে? আরে কিছু না, চল আগে ওর খবরটা নিয়ে আসি। ভাই আপনার তো গুলি লেগেছে, চলেন আগে হাসপাতালে যাই। আরে তুই টেনশন করিস না, আমি ঠিক আছি। ভাই রক্ত পড়তেছে তো। আরে কিছু হবে না, এখন চল এদের আগে দেখি। বলেই রূপকের কাছে গিয়ে আমি বলতে লাগলাম, রূপক ভাই আসসালামু আলাইকুম। কুত্তার বাচ্চা, তুই নিশানকে মেরেছিস তাই না? ভাই ভালো মতো সালাম দিলাম, আর আপনি গালাগালি করছেন? তুই জানিস না তুই কার লোককে মেরেছিস? ভাই আমি কার লোককে মেরেছি একটু বলবেন? তুই আফ্রিকার বড় ড্রাগস ব্যবসায়ী ক্যারি ও কার্লো এর লোকের উপর হাত তুলেছিস। এবার তুই আর বাঁচতে পারবি না। কিন্তু কিন্তু কি ভাই? তুই যদি চাস আমি তোকে আমাদের দল নিতে পারি, আর জীবনটাও বেঁচে যাবে। আর আমি যদি না যাই আপনাদের দলে, তাহলে মেরে ফেলবে আমাকে? তুই জানিস না তার সাথে কত বড় বড় লোকজনের সম্পর্ক আছে। ভাই আপনি জানেন আমি কে? জানি তো, তুই মাফিয়া কিং এর ডান হাত, নিশান বলেছে। তাই? হাসছিস কেন? আমি মাফিয়া কিং এর লিডার। কি তুই? সেই নীল মেহরাজ যে কিনা দুবাইয়ের ডন ফিরোজকে মেরেছিস? কি মনে হয়? আমার বিশ্বাস হয় না। রাসেল, ফিরোজের ভিডিওটা দেখাতো। রাসেল এসে ফোন বের করে ফিরোজের ভিডিওটা দেখাতে লাগলো। রূপক ভিডিও দেখে চুপ করে আছে। পাঠকরা, আপনাদের আমি একটু পর ফিরোজের কাহিনী বলবো, এখন আগে রূপকেরটা বলি। আচ্ছা ভাই, কি করলে আপনার বস এদেশে আসবে? আমি যদি ফোন করে বলি তাহলে চলে আসবে। ওকে ফোন কর তাড়াতাড়ি। বস আসলে তুই বাঁচতে পারবি না বে। আর আমি ফোন করে বলবো না। তোকে এখন বেশি কিছু করব
শুধু একটু হালকা একটু শাস্তি দিব। আর যদি তুই তোর বসকে ডাকিস তাহলে তোকে কোনো শাস্তি দিব না। এই, তোর যা ইচ্ছা করতে পারিস, আমি বসকে ডাকবো না। ওকে ভাই, তোর যা ইচ্ছে। আচ্ছা, তুই তো বাংলাদেশের জিএস গ্রুপের সবচেয়ে বড় ডন, তাই না? হুম। টাটা ভাই, তুই তোর বেঁচে থাকার কোনো দরকার নাই। বলেই রূপকের চোখ আর মুখের মধ্যে 4টা গুলি করে দিলাম। রূপককে এত সহজে মারার কারণ হলো যে এখন আমি খুব সহজেই ক্যারি ও কার্লোর খবর পেয়ে যাব। এখন এমনও হতে পারে সে দেশে আসবে, কারণ এদেশে তার মেইন হাত রূপক মারা গেছে। তারপর আমার লোকদেরকে বলি যে শহরের বড় বড় কোনো 2 জায়গায় রূপক আর নিশানের লাশ দুটো ফেলে আসতে। এতে করে খুব সহজেই কার্লো খবর পেয়ে যাবে যে তার 2জন লোক মারা গেছে। চলে আসলাম আমার নিজের বাসায়। তারপর গোসল করে শুয়ে পড়লাম। অনেক দিন পর আজকে 2টা খুন করলাম। আসলে আমি সহজে কাউকে খুন করি না। আমি এই কার্লো এর গ্যাংকে অনেকদিন ধরে ফলো করছি। এরা ভার্সিটিতে বিভিন্নভাবে ড্রাগস বিক্রি করে, আর এই ড্রাগসের কারণ মানুষের অনেক ধরনের ক্ষতি হয়। অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এই ড্রাগসের প্রতি আসক্ত হয়ে পড়ে, পড়ালেখা শেষ করে। কতক সময় ড্রাগস কেনার টাকা না থাকায় তারা খুনও করে। এদের সবকিছুর মূল কারণ হলো এই ড্রাগস। তাই আমি অনেকদিন ধরে এই ড্রাগসের গ্যাংকে ধরার জন্য আবার এই বাংলাদেশে ফিরে এসেছি। এবার আমিও এর শেষ দেখে ছাড়বো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে টিভিটা ছেড়ে দেখি সময় চ্যানেলের হেডলাইনে বড় করে লেখা আছে, দেশের শীর্ষ 2 মাফিয়াকে মেরে ফেলে আবাসিক এলাকায় ফেলে রেখে গেছে। কে বা কারা এই কাজটি করলো তা এখনো জানা যায়নি। আমি খবরটা দেখে একটা মুচকি হাসি দিলাম। এমন সময় আমার ফোনে একটা SMS আসে, যাতে লেখা ছিল, রূপককে মেরে তুই ঠিক করে না নীল, এর শোধ আমি নেবই, গুনে গুনে নেব। এটা দেখে তো আমার চোখ চলক গাছ। আরে ভাই, ভয় নয়। এটা তো আমি আর আমার কয়েকজন লোক ছাড়া কেউ জানে না যে আমি রূপক আর নিশানকে মেরেছি। তাহলে কে এই SMS দিল? এমন SMS আসা তো ভালো কথা নয়। তাহলে কি আমার জানা ছাড়াও কোনো লুকোনো শত্রু আছে না? কিন্তু জানা শত্রুর চেয়ে লুকোনো শত্রু অনেক ভয়ানক হয়। তাহলে কি আমারও সেই শত্রু তৈরি হয়েছে? না না, আমি আর ভাবতে পারছি না। যা হবার হবে। এখন ভার্সিটিতে যাই। চলে আসলাম ভার্সিটিতে। এসে বকুল কাছে নিচে বসে থেকে রাকিবকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বললাম। তারপর দিলাম তিতুকে ফোন। হ্যালো তিতু। কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। কিন্তু তোমার কণ্ঠ এমন অন্যরকম শোনাচ্ছে কেন? আর একটু ঠান্ডা পানি খাইছিলাম তো, তাই এমন হয়েছে। কই তুমি এখন? আমি তো ভার্সিটিতে এসেছি। তুমি কখন আসবে? আজকে তো আমি আসবো না, একটু আমাদের গ্রামের বাড়ি যাব। কি? গ্রামের বাড়িতে কেন যাবে? আমার একটা ভাই মারা গেছে, তার। ও সরি, আমি বুঝেছি। তা কবে আসবে? এই তো 2-3 দিনে চলে আসবো। আচ্ছা, এখন একটু আমার সাথে দেখা করতে পারবা? ও, দেখে শুনে যেও, বাই। বলেই ফোনটা কেটে দিলাম। মনটা খারাপ হয়ে গেল। 2-3 দিন তিতুর সাথে দেখা হবে না। আচ্ছা যাই হোক, 2-3 দিন এরই তো ব্যাপার। রাকিব আসুক, তাহলে এখন আমি একটু গেম খেলি ফোনে। এদিকে তিতু মনে মনে বলছে, না, এখন তো আমরা গাড়িতে উঠবো। তোকে আমি ছাড়বো না রে কুত্তার বাচ্চা। তোর জন্য আজকে আমার চোখে জল। আমি মা মারা যাবার পর কখনো কাঁদিনি, আজকে তোর জন্য আমার কাঁদতে হলো। আমি তো তোকে যে কি করব তা আমি নিজেও জানি না। সুযোগ আসলে তোকে আমি এমন শাস্তি দেব যা তুই কল্পনাও করতে পারবি না। আমি ভার্সিটির সব ক্লাস করে বাসায় চলে আসলাম। আর রাকিব চলে গেল ওর বাসায়। বাসায় এসে আমি ভাবছি, সেই নাম্বারটা কার যে আমাকে থ্রেট দেয়? দেখি ফোন দিয়ে কিছু জানতে পারি কিনা। তাড়াতাড়ি ফোন দিলাম, কিন্তু ফোন দিতে দেরি হয়েছে, কারণ নাম্বারটা বন্ধ। ব্যাপার না, রাসেলকে দিয়ে সব ডিটেলস বের করে নিব। এখন একটু তিতুর কাছে ফোন দেই। তারপর তিতুর সাথে কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। একটু খেয়ে শুয়ে পড়লাম। এইভাবে কেটে যাচ্ছে দিনকাল। কিন্তু এখনো কার্লো এ দেশে আসেনি। কিন্তু তার ড্রাগসের ব্যবসা এখন আরো বেশি হচ্ছে। এর কারণ কি সেটা এখন আমি বুঝতে পারছি না। আর সেই SMS-টা যার নাম্বার থেকে এসেছিল সে মারা গেছে। এর থেকে বেশি কিছু জানতে পারিনি। তিতু এখন আমার মতো আমার দলে লিড দেয়। ইদানিং দেখছি আমাদের ভার্সিটিতেও ড্রাগসের চলাচল দেখা যাচ্ছে, কিন্তু আমি তো কিছু বলতেও পারি না, কারণ এটা তো আপনারা সবাই জানেন। আচ্ছা নীল, তুমি বিশ্বাসঘাতককে কি করো? আমি কিছু করি না,
তাকে ভালো হওয়ার একটা সুযোগ দেই, কিন্তু সেই সুযোগটা আমি বলে দেই না। ও আচ্ছা দিই, তুই একটা কথা বলি। বলো, এতে অনুমতি নেওয়ার কি আছে? আচ্ছা, আমাদের ভার্সিটিতে এখন দেখছি বাহিরের লোকদের আনাগোনা আর ড্রাগসের গন্ধ পাওয়া যায়, এর কারণ কি? আসলে না, মানে এটার কারণ তো আমি জানি না। ও, আমি কি এর খোঁজ নিব? আরে না, আমি আছি তো। আর তোমাকে তো আগেই বলেছি, এই ভার্সিটিতে তুমি কোনো পাওয়ার প্রয়োগ করতে পারবে না। আচ্ছা, তুমি একটু খোঁজ নাও কে এসব করছে। আচ্ছা চলো, আমরা কোথাও থেকে ঘুরে আসি। ঘুরতে যাবা? চলো। চলো তাহলে। তারপরে আমরা দুজন মিলে ঘুরতে গেলাম। বিকেলে বাসায় ফিরতেই রাসেলের ফোন। রাসেল বল, কি খবর? ভাই একটা খবর পাইছি। কি খবর রে? কে এখন এই ড্রাগসের ব্যবসা করতেছে তার খবর পেয়ে গেছি। কে সে, বল তাড়াতাড়ি। ভাই সে হলো লেডি কিং গ্রুপের লিডার। এই কিং গ্রুপটা আবার কার? আগে তো কখনো এই নামটা শুনিনি ভাই। আমিও শুনিনি এই নামটা এর আগে। তবে আমি এটা শিওর যে একটা মেয়ে এই দলেরটাকে লিড দেয়। হতে পারে। আচ্ছা তুই খোঁজ লাগা। আর দেখিস কার্লো সালে দেশে আসবে কবে। ওকে ভাই। আর আপনি কি রাতে আড্ডায় আসবেন? না রে, এখন তো কোনো কাজ নেই। ভাই একটা কথা ছিল। বল রাসেল। এসব চলেন না একদিন বাড়ি থেকে ঘুরে আসি। কথা রাখতো, আমার কাজ আছে, বাই। বলেই ফোনটা কেটে দিলাম। আবার 10 বছর পুরনো কথা মনে পড়ে দিল এই রাসেল। আমি আমার 10 বছরের পুরনো স্মৃতিটাকে ভুলে যেতে চাই, কিন্তু কিছু কিছু লোকের জন্য তা হয়ে ওঠে না। এই বিশাল অতীতটা জুড়ে আছে আমার জীবনের কয়েকটা কালো মুহূর্ত, যা কখনো চাইলেও ভুলতে পারবো না। একটু ভুলে গেলেই কেউ না কেউ আবার সেই মুহূর্তেই করা নাড়বেই। আমি সেটাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাই, কিন্তু পারি না। আজও আমার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন আমি প্রথম কলেজে যাই। মা আমাকে নিজে এসে কলেজে নামিয়ে দিয়ে গেছিল, এবং সে কলেজের প্রিন্সিপাল ছিলেন আমার বাবা নিজেই। আমাদের দিন খুব একটা ভালো যাইতো না। এতে আপনারা আবার ভাইবেন না যে টাকা পয়সার অভাব ছিল বা আছে। কোনো কিছুর অভাব ছিল না আমাদের, শুধুমাত্র একটু সুখ ছাড়া কিছুরই অভাব ছিল না। সব সময় আমাদের বাড়িতে বাবা আর মায়ের একজনে আরেকজনের সাথে একটা না একটা বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। আমার কিছুই করার ছিল না, আমি শুধু নীরব দর্শকদের মতো দেখে যেতাম। এভাবে প্রায় এসব ভাবছি এমন সময় আমার ফোনে একটা কল আসে। ফোনটা বের করে দেখি রাকিব ফোন দিয়েছে। রাকিব বল। কিরে, কই তুই? বাসায় শুয়ে আছি। কোনো প্রবলেম হয়েছে কি? তুই একটু তাড়াতাড়ি আমাদের বাসায় আয় তো। আরে কি হয়েছে সেটা তো বলবি। আরে তুই আসলেই দেখতে পারবি। ওকে, আসতেছি। তারপর চলে গেলাম রাকিবদের বাড়িতে। সেখান থেকে রাকিব আমাকে নিয়ে কই জানি যাচ্ছে। আরে কই যাবি সেটা তো বল। আমরা এখন আশুলিয়া যাব, বুঝলি? আরে সেখানে কেন যাব? আর কোনো কাজ থাকলে বল। একটা কাজ আছে যা তুই ছাড়া আর কেউই করতে পারবে না। কি কাজ সেটা তো বলবি। আরে শালা, তুই গেলেই দেখতে পারবি। এখন চুপচাপ বাইকে চল। জানি না এই শালায় আবার কই নিয়ে যাচ্ছে, কিছু বলছেও না। কেমন যেন ছটফট ছটফট করছে। আর তার সাথে তো অস্থিরতা তো আছেই। আমি তাড়াতাড়ি বাইক চালাতে লাগলাম। কোথায় যাব বল? দেওয়ান থেকে যা। আরে সেখানে কেন? ওটা তো গুন্ডাদের আড্ডা। ভাই, ওরা রুহিকে আটকে রেখেছে। কারা আটকে রেখেছে? আর কেনই বা আটকে রেখেছে? আরে রুহির বাবা আমার আর রুহির জন্য একটা বাড়ি বানানোর জন্য জায়গা কিনছে, সেটাই দখল করে আছে। তারপর? আরে রুহির বাবা আমার আর রুহির জন্য একটা বাড়ি বানানোর জন্য জায়গা কিনেছে, সেটাই দখল করে আছে। আর রুহির বাবা ওদের সরে যেতে বললে ওরা যায়নি। এটা দেখে তিনি পুলিশ আনেন, আর পুলিশ এসে গুন্ডাগুলোকে ধরে নিয়ে যায়। তো এখন কি হয়েছে? আর এই গুন্ডাগুলো বিকেলে জেল থেকে ছাড়া পেয়ে এসে রুহির বাবা আর মাকে মারধর করে আর রুহিকে ধরে নিয়ে গেছে। এত তাড়াতাড়ি পুলিশ ছেড়ে দিল ওদের? আর কি, টাকা ঘুষ দিয়ে বেরিয়ে আসে। আমি তাহলে তোকে এখন কিভাবে সাহায্য করি বল? মানে কি বলছিস তুই? আরে আমি কি গুন্ডার না মাফিয়া যে ওদের কাছ থেকে তোর বউকে বাঁচাবো? দেখ দোস্ত, এখন কিন্তু মজা করার সময় না। আমি জানি কে তুই। আমি কে? তিথু আমাকে সব বলেছে। শালা মদন, সব যখন জানিস তাহলে আমাকে আগেই বলতি, বাসে বসে থেকে সব সমাধান করে দিতাম। আগে রুহিকে বাঁচা, তারপর যা বলার তুই বলিস। আমি আগে রোহিতের বাসায় ওর বাবা মায়ের কাছে চল। কেন? শালা তুই কি জানিস যে ওরা কোথায় রুহিকে আটকে রেখেছে? কই না তো। তাহলে চল এখন।
চলে আসলাম বাসায়। তারপর সব ঠিকানা নিয়ে গেলাম রুহিকে আনতে। সেখানে গিয়ে দেখি একটা টিনের ঘর খুব বড়, সেটার ভিতর থেকে লোকজনের হাসাহাসি শব্দ আসতেছে, মনে হয় কার্ড বা ক্যারাম খেলছে। আমি গিয়ে দরজাটা খুললাম, তারপরে ভিতরে চলে আসলাম। আমার পিছু পিছু রাকিব চলে আসলো, তার পিছু পিছু আরো একজন ঢুকলো। ভালো করে দেখলাম, আরে এটা তো রুহির বাবা। আমি সামনে গিয়ে দেখলাম রুহিকে একটা বাঁশের গোড়ায় বেঁধে রেখেছে। আমি এগিয়ে গেলাম গুন্ডাদের দিকে, গিয়ে দেখি সবাই ক্যারাম খেলতেছে। সেখানে পুরো অন্ধকার, শুধুমাত্র বোর্ডের চারপাশ ছাড়া। আমি গিয়ে একটা ছেলেকে ডাক দিলাম। সে আমার কাছে এসে বলতে লাগলো, ভাই আমি ওই মেয়েকে নিতে এসেছি, আপনারা বসকে একটু ডেকে দিবেন। ভাই অনেক দূর থেকে এসেছি, একটু ডেকে দিন না প্লিজ, আমরা কথা বলছি। এমন সময় আর একজন বলে উঠল, ভাই অনেক দূর থেকে এসেছি, রুহিকে ছেড়ে দিন। বলেই সে এসে আমার কলার ধরে বাহিরে টানতে লাগলো। আমার তো রাগ উঠে গেল, ভালো করে বললাম শুনলো না, তাই দিলাম বা হাত দিয়ে একটা চর, ঠাস করে শব্দ হলো। সাথে সাথে ছেলেটার কান দিয়ে রক্ত পড়তে লাগলো। সবাই আমার দিকে তাকালো। আমি আবার বললাম, তোদের বসকে ডাক দে, আর না হয় ফোন দিয়ে আসতে বল। কেউ আমার কথা শুনলো না, উল্টো আমাকে মারতে এলো। আমিও দিলাম সবগুলোকে শুইয়ে। তৃতীয় ছেলেটা বলে উঠল, ফোন করে বল যে দাদা এসেছে। তাড়াতাড়ি ফোন করে আসতে বল। আমরা বসে আছি, রাকিব গিয়ে রুহিকে আনলো। একটু পর কেউ একজন এসে আমার পা দুটো জড়িয়ে ধরলো। আরে এ তো আমার দলে লোক ছিল, এর নাম তো বাচ্চা ভাই। পা ধরে বলতেছে, হঠাৎ সেই ছেলেটা বলে উঠল, এখন আমার পা ধরে আছে, ভাই তুমি উঠো। বাচ্চা সে উঠে গিয়ে তার ছেলেকে ঠাস ঠাস করে দুইটা চড় মারলো। ভাই আমি আসি, আর এ আঙ্কেলের কোনো প্রবলেম হলে সেটা তুমি দেখো, আর ছেলেকে মাথা ঠান্ডা করে কথা বলতে বলো। তুমি না হয়ে অন্য কেউ হলে এতক্ষণে কি হয়ে যেত তা তো তুমি জানোই। আমি, রাকিব, রুহি আর রুহির বাবা চলে আসলাম। রাত হয়েছে। তারপর আমি আর রাকিব বাহিরে থেকে খেয়ে নিজেদের বাসায় চলে গেলাম। এরই মধ্যে তিতুর ফোন আসলো। জানু বলো। রাগ তোর বালে যেন, এতক্ষণ কোথায় ছিলি? আরে রাগ করো কেন, রাকিবের সাথে ছিলাম। আমার কথা কি তোর মনে পড়ে কখনো? মনে পড়ে তো। আচ্ছা বাদ দাও, কি করো? কিছু না। তুমি রাতে খেয়েছো? তুমি? তুমি কি করো? আমি শুয়ে আছি তো। আচ্ছা একটা কথা বলবো? বলো। তোমার বাবাকে বলো তো লেডি কুইন নামের কাউকে চিনে নাকি? ওকে বলবোনি, কিন্তু কেন? এমনি গো, বলো। ওকে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। ক্লান্ত লাগছে, তাই ঘুমের দেশে পাড়ি জমালাম। এদিকে তিতু ভাবছে, মিস্টার নীল মেহেরাজ ওরফে দাদা, তুমি তো জানো না যে আমি নিজের লেডি কুইন। আগে তুমি ওই কালোকে মেরে নাও, তারপর তোমার সাথে আমার বোঝাপড়া হবে। তোমাকে সেই লেভেলে পস্তাতে হবে। আমার আপনজনকে মারা, তাই না? আমি তোমাকে দেখে নেব দাদা, বুঝবে আপনজনকে মারার দুঃখ কতটা হয়। চলে গেল 2 মাস 7 দিন। এই কয়দিনে কয়েকটি ড্রাগসের ব্যবসায়ীকে মেরেছি, যারা সবাই কার্লোর দলে কাজ করত। সবার গায়ে এমকে সিলমোহর লাগিয়ে দিয়েছি, যাতে করে সবাই জানে যে আমি সবাইকে মেরেছি। বসে বসে কফি খাচ্ছিলাম, এমন সময় রাসেল ফোন দিল। রাসেল বল। ভাই কিছুদিনের মধ্যে কার্লো তার দলবল নিয়ে আমাদের দেশে আসবে আমাদের মারতে। তোকে কে বললো যে সে আসবে? লেডি কুইনের গ্যাং থেকে যেন ফোন করে বলছে। ও তুই কি শিওর? 100% শিওর। আচ্ছা আমরা কি আমাদের দেশের কার্লোর সব লোককে মেরে ফেলেছি? জানি না ভাই, মনে হয় কিছু লোক এখন বেঁচে আছে। আর একটা কথা ভাই। কি কথা বল? আজকে রাতে আমাদের উপর হামলা হবে। কার্লো এর লোক কিছু আমাদের দেশে এসেছে। ও আচ্ছা, দেখি কি হয়। আজকে ওরা কতজন হামলা করবে? জানি না ভাই, তবে ওরা অনেক শক্তিশালী হবে, কারণ আফ্রিকার লোকজন অনেক লম্বা আর সব দিক থেকে শক্তিশালী। প্রবলেম নেই, আমি আছি তো। আর শোন, কার্লোকে আমাদের মারতেই হবে, কারণ তার জন্য আমার মতো অনেকেই অনাথ হয়েছে। আমি জানি ভাই, আপনি কোনো চিন্তা করিয়েন না, কিন্তু আমাদের দলে কিছু শক্তিশালী লোক লাগবে। আমি সবকিছু ঠিক করে রেখেছি, এখন রাখলাম। আর সবাইকে আড্ডার চারপাশে থাকতে বলবি। ফোন রেখে দিলাম। তারপর কফিটা শেষ করলাম। এই কার্লোর জন্যই আজকে আমি অনাথ। যাই হোক, আমার মতো আর কাউকে যেন অনাথ হতে না হয়, তার জন্য আমাকে যে করে হোক কার্লোকে মারতে হবে। টেবিলে থাকা ফোনটা হাতে নিয়ে একটা নাম্বার বের করে দিলাম একটা ফোন। কিরে কি খবর তোর?
এবার তোদের কাজের সময় চলে এসেছে। কোনো কথা না বলে রাতে স্থানে চলে আসবি, ওকে? আর আমি যখন ডাক দিব তোদেরকে ফোন দিব, সবাইকে নিয়ে ভিতরে ঢুকে পড়বি। তারপর পরিস্থিতি তোদের বলে দিবে কি করবি। তোরা সবাই আসবি। রাখলাম। বলেই ফোনটা রেখে দিলাম। কতদিন পর আবার একটু মারামারি হবে। জানি না বাঁচবো কি মরবো। যাই হোক, আর যেভাবেই হোক আমাকে বাঁচতেই হবে, কার্লোকে মারতেই হবে। দেখতে দেখতে 8টা বেজে গেল। আমি রেডি হলাম আড্ডায় যাবার জন্য। আমার পছন্দের শর্টগান আর বার্মিসটা নিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে আসলাম আড্ডায়। ভিতরে কেউ নেই, অন্ধকার রয়েছে ঘরটা। আমি ফোনের ফ্ল্যাশটা অন করে ভিতরে যেতে লাগলাম। রুমের মাঝখানে যেতেই দেখলাম অনেকটা জায়গায় লাল লাল কি যেন পড়ে আছে। ভালো করে দেখলাম রক্ত পড়ে আছে। আমি আবার সামনে এগোতে শুরু করলাম। পায়ে কার সাথে ধাক্কা খেলাম। একটা লাশ পড়ে আছে, উল্টো হয়ে থাকায় মুখটা দেখতে পারছি না। আমি লাশটা সিধা করাতেই মুখটা দেখে তো আমি অবাক, কারণ এ আর কেউ নয়, এ হলো রাসেল। আমি সোজা হয়ে বসে পড়লাম। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তেছে। হঠাৎ করে রুমের লাইটটা জ্বলে উঠল। রুমে কাউকে দেখতে পাচ্ছি না, রুমটা ফাঁকা। রাসেলের দিকে তাকাতেই দেখলাম ওর বুক থেকে রক্ত পড়তেছে। হাতটা ধরতে দেখি হাতের তালুটা কাটা, বুকে কয়েকটা গুলি করেছে। হঠাৎ করে কে যেন বলে উঠল, এই সেই মাফিয়া কিং এর লিডার। পিছনে তাকাতেই দেখি একটা মেয়ে কথাটা বলল, আর তার সাথে রয়েছে কতগুলো কালো কালো লোক, অনেক লম্বা, আর সবার পরনে সাদা ব্লেজার আর কালো প্যান্ট। আমি মেয়েটার মুখ দেখতে পারছি না, কারণ সে মুখে মাস্ক পরে আছে। হঠাৎ করে সে বলে উঠল, বয়েস কিল হিম। আমাকে দেখিয়ে বলল। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মারতে শুরু করলো। আমি আমার গানটা বের করে একজন এর পায়ে মারলাম, কিন্তু তার কিছুই হলো না। একজন এসে আমার হাতে একটা লাথি মারলো, আর সাথে সাথে আমার গুলিটা নিচে পড়ে যায়, সাথে বার্মিসটা চটকে পড়ে যায়। আমাকে কয়েকটা মারতেই আমি পকেট থেকে ফোনটা বের করে দিলাম, একটা নাম্বারে ফোন। সাথে সাথে রুমের দরজার সামনে কতগুলো লোক চলে আসলো, দেখতে এক একটা বাঘের মতো। দেখতে ঠিক আফ্রিকান, দেখতেও লম্বা স্বাস্থ্যবান, কিন্তু এরা ফর্সা আর ওরা একটু কালো। এরা সবাই হাত কাটা একটা কালো কালারের গেঞ্জি আর একটা 3/4 প্যান্ট পরে আছে। আমাকে মারতে দেখে আমি যাদের ফোন করে আসতে বলেছি তারা এসে আমাকে সেভ করে আফ্রিকার লোকদের মারতে লাগলো। আমি তাদেরকে বললাম সবাইকে মেরে দিতে, শুধু একজনকে বাদে। আমার কথা মতো আমার লোকজন যাদেরকে ফোন করে আসতে বলেছি তারা আফ্রিকানদের মারতে লাগলো। আমার এই লোকজনদের কাছে আমি গান রাখি না, এদের কাছে আছে শুধু একটা বার্মিজ আর একটা খুর। এরা আমার সহজে কাজে লাগে না, এমনকি এর আগে এদেরকে আমি কখনো কাজে লাগাইনি। সবাইকে মারা শেষ। আমার দলে লোকজন বেশি হওয়াতে খুব তাড়াতাড়ি এদের শেষ করা হয়েছে। তারপর আমি যে একজনকে বেঁচে রাখতে বলেছিলাম তাকে আমার কাছে আনা হলো। তা কি খবর বাবু? তোমাদের সাথে যে মেয়েটা ছিল সে কোথায় গেল? আর কে? ও সরি, তুই তো আবার বাংলায় বুঝিস না। হুইচ দিস গার্ল? ও গুড, বাট ইউ আর ফিনিশড। বলেই আমি হাতে থাকা বার্মিস্টার সুইচ টিতে গলার সামনে দিয়ে দিলাম এক টান। এর সাথে সাথে তার গলাটা তার পিঠের সাথে ঝুলে পড়ল। তারপর আমি রাসেলের লাশের পাশে আসলাম। কপালের দিকে তাকাইতেই আমার চোখ পড়ল কপালের ঠিক মাঝখানে এলকে লেখা। আমি তো চিন্তায় পড়ে গেলাম। রাসেলকে মারলো? রাসেলকে কে মারলো? এখানে তো এসেছে গ্যাংস্টারের লোকজন, তাহলে তো রাসেলের কপালে জিএস থাকার কথা, কিন্তু এখানে যে এলকে লেখা। এখানে এলকের মানে কি? এটা আবার লেডি কুইন নয় তো? আরে লেডি কুইন তো রাসেলকে সাহায্য করছে, তাহলে একে মারতে যাবে কেন? হতে পারে লেডি কুইনই রাসেলকে মেরেছে, আর এখানে তো একটা মেয়েও দাঁড়িয়েছিল, তার মানে লেডি কুইনই রাসেলকে মেরেছে। এটাই হবে, কারণ লেডি কুইনের শর্ট হলো এলকে, তাহলে লেডি কুইনও গ্যাংস্টারের সাথে মিলে আছে। এখন সব বুঝলাম। রাতেই রাসেলের দাফন শেষ করে কবর দিয়ে দিলাম। তারপর আমি সকলকে এখানে রাতটায় থাকতে বললাম, আর আমি এদের লিডার জয়কে কিছু কথা বলে চলে আসলাম বাসায়। বাসায় আসতে আসতে রাত 3:30 বেজে গেল, তাই তিথুকে আর ফোন দিলাম না, সোজা শুয়ে পড়লাম। ঘুমও আসছে না, মাথায় শুধু একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো লেডি কুইন কে? এই লেডি কুইন গ্যাং এর লিডার, আর কেনই বা রাসেলকে মারলো? রাসেলকে মেরে তার কি ভাব? শুয়ে শুয়ে এসব ভাবছি, এমন সময় আমার ফোনে একটা SMS আসলো। আমি ফোনটা হাতে নিয়ে SMS-টা ওপেন করলাম। তার ভিতরে লেখাটা দেখে আমার তো চিন্তা বেড়ে গেল, কারণ সেটাতে লেখা আছে আপন জনের লাশ সামনে পড়ে থাকলে কেমন লাগে,
আমি তো কিছুই বুঝতেছি না, আমি আবার কার আপন জনকে মারলাম। আরো একদিন এমন এসএমএস আমার ফোনে এসেছিল। আমার চিন্তা যেন বেড়ে গেল, কারণ প্রকাশ্যে বড় শত্রুর চেয়ে লুকানো ছোট্ট শত্রু অনেক ভয়ানক হয়। কিন্তু কে এই লুকানো শত্রু? আমার সাথে কার এত শত্রুতা যে আমাকে মারতে গ্যাংস্টারের সাথে হাত মিলিয়েছে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা আমি নিজেও জানি না। সকালে ফোনের শব্দে ঘুমটা ভাঙছে। ফোনটা হাতে নিয়ে দেখি তিতু ফোন দিয়েছে। আমিও কল ব্যাক করলাম। তারপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11টা 34 বাজে। বিছানা থেকে উঠে ফ্রেশ হলাম, তারপর চলে আসলাম আড্ডায়। আড্ডায় এসে দেখি যে আমার আগের সব লোকজনও চলে আসছে। আমাকে আসা দেখে সবাই তো দাঁড়িয়ে গেল। তারপর আগের লোকজনদেরকে বললাম, কালকে তোরা কই ছিলি? কি? আচ্ছা যাই হোক, এখন থেকে সবাইকে অ্যালার্ট থাকতে হবে, যে কোনো সময় আমাদের উপর হামলা হতে পারে। আচ্ছা, তোমরা সবাই তাহলে থাকো, আর কোথায় আমাদের লোকজন আছে তাদের এই শহরে নিয়ে আসো। আমি গেলাম, তোমরা সাবধানে থাকবে, আর কোনো রকম বিপদের আওয়াজ দেখলে আমাকে ফোন দিবে, ওকে? তারপর আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে হালকা একটু খেলাম, তারপর তিথুর কাছে ফোন দিলাম। তিথু, বলো। কি করো? আমি তো বাসায় বসে আছি, তুমি কি করো? আমি একটা কাজ ছেড়ে বাসায় এসে শুয়ে আছি। কি কাজে গেছিলা? আর আমার সবচেয়ে কাছের লোককে মেরেছে লেডি কুইন, আর এই লেডি কুইনও গ্যাংস্টারের সাথে কাজ করে। তারা দুজনে মিলে আমাকে মারতে চায়। তুমি কি লেডি কুইনকে চিনো? তাকে তো চিনি না, কিন্তু যদি জানতে পারি কে এই লেডি কুইন, তাহলে তাকে আমি এমন ভাবে মারবো যে সারা জীবন পস্তাবে। ওকে, আচ্ছা আমি এখন রাখি, বাবা ডাকতেছে। আচ্ছা যাও, বাই। ফোনটা কেটে দিলাম। তারপর একটু ঘুমানোর চেষ্টা করছি। এদিকে তিতু বলছে, নীল মেহেরাজ, এখন বুঝতেছিস আপনজন মরলে কেমন লাগে? আর তুই তো লেডি কুইনকে দেখিসনি, আর দেখলেও চিনতে পারবি না। তোর মৃত্যুর দিন তোর সাথে লেডি কুইনের দেখা হবে, সেদিন দেখবি আর চমকে উঠবি। সময় হলেই তোকে দেখা দেবে লেডি কুইন। আমি অনেক কষ্ট করে ঘুমালাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাকিবকে ফোন দিয়ে বাহিরে চায়ের দোকানে আসতে বললাম। তারপর আমিও চলে আসলাম সেই চাচার চায়ের দোকানের সামনে। তারপর চায়ের অর্ডার দিলাম। এরই মধ্যে রাকিবও চলে আসলো। দুজনে মিলে আড্ডা দিলাম। তাও মন থেকে লেডি কুইনের চিন্তা দূর করতে পারছি না। এইভাবে চলে গেল আরো 4-5 দিন। এখনো আমি লেডি কুইনের খোঁজ পাইনি। সন্ধ্যার পর বাসায় বসে বসে খাবার খাচ্ছি, এমন সময় আমার ফোনে একটা এসএমএস আসে। তাতে যা লেখা ছিল তা দেখে তো আমি অবাক। যাক, এতদিন পর আশা পূরণ হবে তাহলে। আজকে তাহলে তোর শেষ দিন, তোকে তো আমি আজকে শেষ করে দিব। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তারপর আমি আমার ফোনটা বের করে জয়ের কাছে একটা ফোন দিলাম। জয়, কই তুই? দাদা, আমি তো একটু বাইরে আসছি। তাড়াতাড়ি করে আড্ডায় চলে আয়, আজকেও তোদের কাজ আছে। কি কাজ ভাই? আজকে কার্লো আমাদের অ্যাটাক করবে। ওকে দাদা, আমি সবাইকে বলে দিচ্ছি। আর সবাই তো আমাদের আড্ডায় আছে। ওকে, তাহলে চলে আয়। আর শোন, একা একা থাকবি না, সবাই মিলে একসাথে থাকবি। আচ্ছা দাদা, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমি চাই না যে তোদেরও রাসেলের মতো মেরে ফেলুক। সব যন্ত্রপাতি ঠিক করে রাখ। ওকে দাদা। ফোনটা রেখে দিলাম। তারপর ভাবতে লাগলাম, আমাকে ইনফরমেশন দিচ্ছে লেডি কুইন, আর ওদের সাথেও আছে লেডি কুইন। তাহলে লেডি কুইন কেন দুজনের সাথে আছে? না, এসব উত্তর লেডি কুইনের থেকেই নিতে হবে। যদিও লেডি কুইনকে চিনি না, তাও পরে ওকে খুঁজে বের করব যদি বেঁচে থাকি। তারপর আমার প্রিয় অস্ত্র দুটো নিয়ে কালো প্যান্ট আর কালো ব্লেজার পরে বাইকটা নিয়ে বের হলাম আড্ডায় যাওয়ার জন্য। হয়তো আজকে বাঁচতেও পারি আর নাও বাঁচতে পারি, কারণ আমার যে লুকানো শত্রু আছে। তিতুকে একটা ফোন দিয়ে একটু কথা বলে নেই। তারপর দিলাম ফোন। একবার দেওয়ার সাথে সাথে ফোনটা ধরলো। হ্যালো, কি করো? এই তো বসে আছি। ও গুড। আজকে না আমার জন্মদিন। কি? এতদিন কেন বলনি? সারপ্রাইজ দিলাম, এখন একটু দেখা করতে পারবা? আসলে আমি একটা কাজে এসেছি, পরে দেখা করি। আচ্ছা তুমি কোথায় আছো বলো, আমি আসতেছি। আরে না, এই জায়গাটা খুব ভয়ানক, এখানে আসা যাবে না। আমি তো আসবই, তোকে মারতে হবে যে। কি কি বললে? বুঝতে পারিনি, আবার বলো। কিছু না, আচ্ছা তাড়াতাড়ি আসো, রাখলাম। শুনো শুনো, এই যা কেটে দিল, উইশটাও করতে পারলাম না। চলে আসলাম আড্ডায়। এসে দেখি সবাই বসে আছে।
আমাকে আসা দেখে জয় বলতে লাগলো, দাদা সবাই এখন এসেছে, আরো লোক বাইরে চারিদিকে ছড়িয়ে দেওয়া আছে। ওকে, ঠিক করেছিস। এখন শুনো সবাই, আমি কি বলি। দাদা বলেন। শুনো, যদি আমি মারা যাই তাহলে তোমরা আমার জন্য আর এখানে থাকবে না, সোজা নিজেদের এলাকাতে চলে যাবে। কেন ভাই? তোমরা সবাই নিজেদের এলাকাতে যাবে, ওকে? আর আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার সাথে থাকবে, ওকে? আর আমি জয়ের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি, যা দিয়ে তোমাদের সবার ভালো মতন জীবন কেটে যাবে। জয় টাকা সবাইকে দিয়ে যা বাঁচবে তা তুই রেখে দিস। আর কোনো কথা বলতে পারলাম না, এমন সময় শুনতে পেলাম কে যেন হ্যান্ড মাইকে বলতেছে, মাফিয়া কিং, তোমার খেলা শেষ। আমি তোমাদেরকে চারদিক থেকে ঘিরে নিয়েছি, তোমার আর পালানোর কোনো জায়গা নেই। আমাদের কাছে আত্মসমর্পণ করো। আমি সবাইকে লুকিয়ে পড়তে বললাম। আমার কথা মতো সবাই সবার পজিশনে লুকিয়ে পড়লো। আমি একটা চেয়ারে বসে দরজার দিকে তাকিয়ে থাকলাম, কে এই কারলো এটা দেখার জন্য। হঠাৎ করে প্রায় 70-80 জন আফ্রিকান লোক আর বাংলাদেশ লোক ভিতরে ঢুকে পড়লো। আড্ডাটা বড় হওয়ার কারণে কোনো সমস্যাই হলো না সবার একসাথে ভিতরে আসতে। হঠাৎ করে একটা লোক পেছন থেকে সামনের দিকে আসতেছে। লোকটার মুখ দেখতে পারছি না, কারণ সে একটা রেইনকোট পরে আছে, আর পেছন থেকে কে যেন তার পিঠ বরাবর একটা লাইট ধরে আছে। লাইট ধরার ফলেই আমি রেইনকোট পরা লোকটির মুখটি দেখতে পারছি না। এতক্ষণ এটা বুঝে গেছি যে এই লোকটাই কার্লো। কার্লো আমার সামনে চলে আসলো, আর তার লোকজন সবাই আমার দিকে বন্দুক তাক করে আছে। কার্লো বলতে লাগলো, তা তুই আমার লোকজনকে মারতেছিস? আমি তো অবাক, কারণ কার্লো তো আফ্রিকান, তাহলে বাংলা জানে কেমন করে? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। অবাক হচ্ছিস আমার বাংলা দেখে, তাই না? আরে অবাক হোস না, কারণ আমিও বাংলাদেশি। আমি অবাকের পর অবাক হচ্ছি। আসলে আমিও আগে বাংলাদেশে ছিলাম, কিন্তু আমার শ্বশুরবাড়ির কিছু লোকজনকে মেরে আমি আফ্রিকায় চলে গিয়েছিলাম। আমি টাকা আর ক্ষমতার জন্য নিজের শ্বশুর শাশুড়িকে মেরেছি। তারপর আমি আফ্রিকায় চলে গিয়ে সেখানে রাজ করতেছি ও ড্রাগস এর সম্রাট করে তুলেছি। টাকা আর ক্ষমতার তুই তো শ্বশুর শাশুড়িকেও মেরেছিস, তাই না? এত কথা বাদ দিয়ে তুই আমার দলে চলে আয়, তোর যত টাকা লাগে আমি দিব। তোকে মেরে তোর দল থেকে তোকে বের করে দিব, বুঝলি? ওকে, তাহলে মর। বলে তারপর কার্লো তার লোকজনদের আমাকে মারতে পাঠাতেই আমার ইশারায় আমার লোকগুলো সবাইকে গুলি মারে। ওরাও গুলি মারে, এতে আমার আর কার্লোর কিছু লোক মারা যায়, আর আমি গিয়ে কার্লোকে মারতে থাকি। ভিতরে গুলি শব্দ শুনতে পেয়ে বাইরে থেকে আরো 60-70 জন লোক ভিতরে আসে। এগুলো তো আমার লোক না, তার মানে এগুলো কার্লোর লোক। আমার লোকজন তো আর মাত্র 30-35 জন বেঁচে আছে। এখন কি করি? আমি গিয়ে কার্লোকে ধরে ওর মাথায় গুলি ধরি। তারপর কার্লোর লোকজন আমার দিকে গুলি মারতে থাকে। একটা গুলি এসে আমার কাঁধে লাগে, আর তখনই আমি আমার লোকদেরকে বলি চলে যেতে। তারা তো যাবেই না। পরে সবাইকে পাঠিয়ে দিলাম। তারপর আমি লাইট এগুলি করে রুমটা অন্ধকার করে দিলাম। বার্মিসটা বের করে করে অন্ধকারে প্রায় 30-40 জনকে মেরে দিলাম। আবার মারতে শুরু করলাম। হঠাৎ করে কোথা থেকে একটা লাইটের আলো আমার মুখে এসে পড়ে, আর আমি ঝাপসা দেখতে শুরু করি। পেছন থেকে কে যেন আমার মাথায় বাড়িয়ে একটা রড দিয়ে বাড়ি মারে, আর আমি ফ্লোরে পড়ে যাই। বাহিরের দিকে তাকালাম, কে এই লাইটটা মারলো এটা দেখার জন্য। সে লাইট মারছে আর সামনে আসতেছে। আমি আর উঠে দাঁড়াতে পারছি না, শরীরে কোনো শক্তিই পাচ্ছি না। হঠাৎ করে লাইটওয়ালা লোকটা আমার সামনে চলে আসলো। এসে যা দেখলাম আর সে যা বললো তাতে আমি শক খেলাম। কোনো কথাই মুখ দিয়ে বের হচ্ছে না, চোখ দিয়ে শুধু পানি পড়তে লাগলো। জীবনে এই প্রথম এতটা ধোকা খেলাম ভাবতেও পারছি না। আসলে যে লাইট মেরেছিল সে তিথু, আর সে বলল, কি খবর মিস্টার নীল মেহরাজ? মরার আগে জেনে যান কে এই লেডি কুইন। তিথু তুমি এখানে? তোমাকে বলেছিলাম এই জায়গাটা খুব ভয়ানক। আমি লেডি কুইন, আর আমাকে শিখাইতেছে কোন জায়গা ভয়ানক। কি? হুম, তার মানে তুমি রাসেলকে মেরেছো, তাই না? কেমন লাগে আপন কারো মরা মুখ দেখতে? তুমি তো জানতে রাসেল আমার ভাইয়ের মতো ছিল, তাহলে কেন ওকে মারলে? এর একটাই কারণ, তুমি কেন নিশানকে মারলে? তুমি জানো নিশান আমার ভাই হয়। কি? হুম, তুমি তো জানতে নিশান কি কাজ করতো। আর একটা কথা, তুমি জানো কেন আমি? এই তুই চুপ থাক। আর তিতু, আমার হাতে সময় নেই, একে মেরে দে, কি বলো? বাই বাই মিস্টার নীল দাদা। আর কিছু বলতে না দিয়ে
আমাকে ঠাস ঠাস করে দুটো গুলি করে দিল আর আমার নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। লাশটাকে নদীতে ফেলে দিতে বলো কাকু। ওকে ওকে। শেষে শুধু এই কথাটা মনে পড়লো আর আমিও জোরে করে একটা কথা বলে উঠলাম, যদি বেঁচে থাকি আবার ফিরে আসবে এই মাফিয়া কিং। মাফিয়া কিং উইল বি ব্যাক। আর এদিকে তিতু গান শুনতেছে। হঠাৎ করে কেমন যেন একটু ব্যথা পেলাম, তাই একটু নড়ে উঠলাম। হাতে মনে হয় মশায় কামড় দিয়েছে, তাই চোখটা খুলে বোঝার চেষ্টা করলাম কে কামড় দিয়েছে। চোখটা হালকা হালকা খুলতেই দেখি পাশে কয়েকজন লোক দৌড়াদৌড়ি করতেছে। সবার পরনে রয়েছে সবুজ কালারের পিপি আর মুখে রয়েছে সবুজ কালারের মাস্ক। চোখটা ভালো করে খুললাম, তারপর উপরে তাকিয়ে দেখি একটা লোক হাতে সেলাইন নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর হালকা একটু গাটা উঁচু করতেই বুঝলাম আশেপাশে মানুষগুলো এত দৌড়াদৌড়ি করতেছে কারণ যারা দৌড়াতেছিল তারা হলো ডাক্তার আর নার্স। পুরোপুরি বুঝতে পারলাম এটা একটা হাসপাতালের কেবিন। আর আমার হাতে মশায় কামড় দেয়নি, আসলে ওটা ছিল স্লাইড, পুরানো সময়কালের ব্যথা। আর এতে আমার হাতটা নড়ে উঠে, ফলে আমিও নড়ে উঠি। তারপর আমি আর কিছু বলতে যাব এমন সময় একজন মেয়ে বলে উঠল, যাক, শেষ পর্যন্ত তাহলে আপনি সেরে উঠলেন। কত কষ্ট করতে হয়েছে আপনার জন্য জানেন? মেয়েটার কথা শুনে আমি তো অবাক, কারণ এটা আবার কে? দেখো তো মনে হচ্ছে ডাক্তার। আমি কিছু বলতে যাব তখনই তিনি আবার বলে উঠল, এখন কোনো কথা বলার দরকার নাই, পরে সব বলিয়েন, এখন কমান। আরে শুনুন, কথাটা শেষ করার আগে আর একটা ইঞ্জেকশন দিয়ে দিল সেলাইনের মধ্যে। তার কয়েক সেকেন্ডের মধ্যে আমি আবার ঘুমিয়ে গেলাম। হালকা হালকা করে চোখ খুললাম, খুলতে দেখি কেউ আমার হাতের উপর শুয়ে আছে। আর এদিকে আমার ঘুম ভেঙে গেল, একটু নড়ে উঠলাম, তাতেই হাতের উপর শুয়ে থাকা মেয়েটা জেগে উঠলো। তারপর, কেমন লাগছে এখন আপনার? ভালোই লাগছে, কিন্তু আপনি কে? আমি ডক্টর রিমি। ও আচ্ছা, আমি এখন কোথায় আছি? এত অস্থির হচ্ছেন কেন? আপনি এখন হাসপাতালে আছেন। ও আচ্ছা, আমাকে এখানে কে এনেছে? জি, আমি এনেছি। আচ্ছা, আপনি কি আমাকে চেনেন? না তো। আচ্ছা, আমি তাহলে এখন যাই, আমি এখন ঠিকই আছি। মানে কি? আপনি কি জানেন আপনি এখনো পুরোপুরি ঠিক হননি? মানে? আপনার বাঁ হাতের দিকে দেখুন। রিমির কথা মতো আমি বাঁ হাতের দিকে তাকালাম। বাঁ হাতের দিকে তাকাতেই আমার যেন অজ্ঞান হয়ে যাবার অবস্থা, কারণ আমার বাঁ হাতটা একটা একটা টেবিলের উপর রাখা, আর আমি বাঁ হাতটাকে সরানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। কি হয়েছে আমার? আমি আমার বাঁ হাতটা নাড়াতে পারছি না কেন? আপনার হাতটা অবশ হয়ে আছে। আর কতদিন ধরে আছে জানেন? কয়দিন আর হবে? 3-4 দিন। 3-4 দিন? হাসেন কেন? 3-4 দিন? আপনি গত 2 বছর 6 মাস ধরে এই হাসপাতালে আছেন। কি? আচ্ছা, আপনার পরিচয়টা দিন তো। আমি নীল মেহরাজ, আমার বাসা তো বগুড়ায়। কি? আপনার বাসা বগুড়ায়? হুম। যাক, তাহলে আপনার মাথা ঠিকই আছে। মানে কি? আমার আবার কি হবে? আপনার মাথায় যেভাবে বাড়ি মেরেছিল সেটাতে তো আপনার স্মৃতিশক্তি চলে যাবার কথা ছিল। ও আচ্ছা, আমার হাতটা ঠিক হতে কতদিন লাগবে? এখন আপনার জ্ঞান ফিরেছে, আর কয়েকদিন পর আপনার হাতটাও ঠিক হয়ে যাবে। আমি একটু বাইরে ঘুরতে যেতে চাই। পাগল নাকি? এই রাতে কোথায় ঘুরতে যাবেন? রাত মানে? এখন রাত 3:05 বাজে। ও আপনি বসেন, আমি আপনার জন্য জুস নিয়ে আসতেছি। তারপর রিমি চলে গেল। আমি ভাবতেছি, আমি তাহলে বেঁচে আছি। যাক, আল্লাহ তাহলে আমার পাশে আছে।
আমার পাশে আছে বললে ভুল হবে, কিন্তু সবার পাশেই আছে। এবার আমি তোমাদেরকে দেখে নিব। রিমি আবার চলে আসলো, তারপর আমাকে জুস দিয়ে সে ঘুমাতে চলে গেল, আমাকেও ঘুমাতে বলে গেল। আমি জুসটা খেলাম, তারপর শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসতেছে না। মনে হচ্ছে আমার চোখে যেন ঘুমের কোনো প্রভাবই নাই। আগে যখন আমার ঘুম আসতো না, তখন মাই আমাকে ঘুম পাড়িয়ে দিত। আমার মনে পড়ে গেল সেই আগের দিনের কথা। আগে যখন আমি ছোট ছিলাম, তখন রাতে ভূতের স্বপ্ন দেখে কান্না করতাম, আর আমার মা আমার কান্নার শব্দ শুনে আমার রুমে এসে ঘুম পাড়িয়ে দিত। হঠাৎ কারো স্পর্শে আমি জেগে গেলাম, চোখটা খুলে দেখি রিমি। তারপর সে আমার সাথে কথা বলতে বলতে আমার বাঁ হাতে একটা ইঞ্জেকশন দিল। তারপর আচ্ছা, আপনার আসল পরিচয় কি? কালকেই তো বলেছি। তাহলে আপনার শরীরে গুমের দাগ কেন? আর কেনই বা আপনার মাথায় এত বড় একটা মাথা ফাটার দাগ? আসলে আমি একটা ব্যাংকের গার্ড ছিলাম, আর সেই ব্যাংকের ডাকাতির সময় আমাকে গুলি করে তারপর কি হলো মনে নেই। মিথ্যা বললাম, কারণ সত্যিটা এখনই বলা যাবে না। যদি সে কোনো রকম ভয় পায়, তাহলে পরে আমার বিপদও হতে পারে। ও, তাই তো বলি, গুলির দাগ কেন? আচ্ছা, আমি কি ঢাকা শহরে আছি? না তো, এটা তো সিলেট। কি? আমি এখানে এলাম কি এমনে? আসলে আমি আপনাকে এইখানকার একটা নদীর পাড়ে পড়ে পাইছি। ও, মনে পড়ে গেল। তুই তো ওর লোকদের বলেছিল আমাকে যেন নদীতে ফেলে দেয়। তারপর রিমের সাথে আরো আরো কিছুক্ষণ কথা বললাম, জানতে পারলাম মেয়েটা বাসা ঢাকায়, কিন্তু সে ঢাকায় যায় না, কারণ সেখানে নাকি তার ভালো লাগে না। আর আমি বর্তমানে একটা মেডিকেল কলেজে আছি, আর রিমি নাকি এই মেডিকেল কলেজের ডাক্তার। কথা বলতে বলতে আমার শরীরে যে স্যালাইনটা দিয়েছিল সেটা শেষ হয়ে গেল। তারপর রিমি আমাকে, এখন কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, একটা কথা বলি। বলেন। আচ্ছা, আমার বাঁ হাতটা এমন হওয়ার কারণ কি? আসলে গুলিটা আপনার কাঁধে যে অংশে লেগেছে, সেখানে ময়লা কিছু ঠোকার কারণে এমন অবশ হয়েছে। ও, এখন তো ঠিক হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমার না আর শুয়ে থাকতে ভালো লাগছে না, আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবেন? যাবেন বাইরে? এখন আর ভালো লাগছে না। ওকে, চলেন আমরা একটু ঘুরে আসি। চলেন চলেন। তারপর আমি উঠলাম, বেড থেকে উঠে পড়লাম এক মহাবিপদে। সেই বিপদ হলো, আমার প্যান্ট আছে কিন্তু গায়ে দেওয়ার মতো কোনো শার্ট বা গেঞ্জি খুঁজে পাচ্ছি না। এটা দেখে রিমি কোথায় যেন গেল, একটু পর আবার চলে আসলো। আমি যে কেবিনে আছি সেই কেবিনে। তার এক হাতে একটা গেঞ্জি আর অন্য হাতে এক জোড়া জুতা। গেঞ্জি আর জুতা নিয়ে আসলো, ঠিক আছে, কিন্তু এর থেকেও আরো একটা বড় সমস্যা দেখা দিল। সমস্যাটা হলো, আমার এক হাত তো অবশ হয়ে আছে, এখন আমাকে গেঞ্জি পরে দিবে কে? আমি রিমির দিকে তাকালাম, আমার তাকানো দেখে রিমি আবার বলে উঠলো, থাক, আর এমন করে তাকাতে হবে না, আমি পরিয়ে দিচ্ছি। যখন আমাকে গেঞ্জি পরাতে রিমি আমার কাছে আসে, তখন আমার নাকি হালকা মিষ্টি একটা সুবাস ভেসে আসে। পরে বুঝলাম এটা রিমির চুলের সুবাস। হয়েছে, এবার চলেন আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলে। চলো। তারপর আমি আর রিমি ঘুরতে বের হলাম। কেবিন থেকে বের হওয়ার আগে একটা হ্যান্ড বেল্ট দিয়ে বা হাত গলার সাথে ঝুলিয়ে নিলাম। আর রিমি আমার চিকিৎসারত ডাক্তার হওয়ার ফলে ঘুরতে যাওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি। সন্ধ্যার সময় আমি আর রিমি হাসপাতালে চলে আসলাম। তারপর রিমি আমাকে বেডে শুয়ে দিয়ে কোথায় জানি গেল। আসলে রিমি নামের মেয়েটা খুব সহজেই মানুষের সাথে মিশে যাইতে পারে।